লাস্ট যদি বলে দিতাম আর কি, সমস্যা না, সমস্যা না। আমি যে রেকর্ডিং একটু লেট হয়েছে, সারাদিন একটু প্রেশারে ছিলাম তো, আমি ঘুমায় পড়ছি। যাই হোক, আমি যে মাত্রই শুরু করতেছি। আগের দিন যা করছিলাম রিভাইজ করি আগে, যদি কিছু মিস করে থাকো তাহলে করতে পারো। তো আমাদের একটা বড় পার্ট হচ্ছে যে আমরা হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জকে তাহলে সে কোনো পৌঁছানো হচ্ছে, সে আসলে বুঝতেই পারে না যে ওদের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। যখন একটা চার্জকে একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে গতিশীল করে, যেটা হয় যে চার্জকে গতিশীল করলে চার্জটা নিজের একটা চৌম্বক ক্ষেত্র ইউজ করে। তার নিজের চৌম্বক ক্ষেত্রটা অলরেডি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে এই দুটোকে ইন্টারেক্ট করে দেখা যায় এই গতিশীল চার্জটাকে একটা বল ক্রিয়েট করে। সেই বলের যে ভ্যালু সেটা হচ্ছে কিউ সাইন থিটা। হচ্ছে বলের ডিরেকশনটাকে বের করে, বলের ডিরেকশন হচ্ছে বি এবং বি দিকে হচ্ছে বলের দিক। আমরা ডান হাতের সাহায্যে বের করে ফেলতে পারি। যদি ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা যদি বেগের দিকে দিই, বাকি যে তিনটা অ্যাঙ্গেল এদের কিন্তু আমরা বি এর দিকে দিই, ম্যাগনেটিক ফিল্ডের দিকে, তাহলে দুরঙ্গিত হচ্ছে ইফেক্টিভ রোটেশন। এটা কিন্তু ডান যাই করতেছি ডান হাত দিয়ে, সেটা হতে পারে ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা দেখছিলাম যে ওয়ারের মধ্যে কারেন্ট প্রবাহিত হলেও কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হয়। কারণ কি ওখানে জাস্ট ওয়ারের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি চার্জ প্রবাহিত, চার্জ গতিশীল। সেই গতিশীল চার্জ যখনই থাকে তখন তার সাথে ম্যাগনেটিক ফিল্ড। সো এটা আমরা এই ওয়ারের মধ্যে যদি এই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত তখন যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি, ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কিন্তু আমরা বৃত্তাকার ডান হাত দিয়ে বের করছি, ডান হাত দিয়ে এটাও ডান হাত দিয়ে বের করছি। সো এভরিথিং হবে ডান হাত দিয়ে বের করছি। যেগুলো বলতে গেছে এটা অ্যাকচুয়ালি এই যে এরটা বের করা, এটা অ্যাকচুয়ালি প্লেন হয়ে বাম হাত করে যাবে। আমরা অ্যাকচুয়ালি ডান হাত দিয়ে বের করতে পারি। তুমি যদি ডান হাত দিয়ে করো সবকিছু, এই কনভেনশনটা মনে রাখতে হবে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার বরাবর, বাকি তিনটা অ্যাঙ্গেল হচ্ছে বি, পুরো আঙ্গুল বরাবর হচ্ছে এক্স করে, বাম হাত দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার বরাবর হচ্ছে বি, বরাবর হচ্ছে বি কে প্লেস করে, বি বরাবর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার প্লেস করে, বাকিগুলোকে হচ্ছে বি বরাবর প্লেস করে, পুরো আঙ্গুল হচ্ছে থাকে এফ বরাবর। তখন আমরা বাম হাতের সাহায্যে ফোর্সের ডিরেকশন দেখতে। আমি অ্যাকচুয়ালি দুটাই ডান হাত দিয়ে নেব, ডান হাত দিয়ে যদি করো তাহলে কনভেনশন হচ্ছে এইটা। এটা তোমার ইচ্ছা, যেভাবে সুবিধা তুমি সেটা করতে হবে। তো এটা থেকে আমরা ফোর্সটা বের করতে শিখছি। এরপরে আসলে ফোর্স ডিফারেন্ট ফিল্ডে এই যে ফোর্সটা কাজ করতেছে, সেই ফোর্সটা মার্কিং পার্টিকেল বা চার্জিং চার্জ থাকে সেটাকে দেখা যায় ডিফারেন্ট সঞ্চার পথে আসলে গতিশীল করে। যখন আমরা চৌম্বক ক্ষেত্রের সাথে চার্জটাকে প্যারালালে মুভমেন্ট করি তখন আসলে এই গতিপথটা আরো ডিস্টর্ট হয়। তাকে যেই পথে নিক্ষেপ করি সে ওই পথেই চলবে, কারণ এখানে এক্সট্রা কোনো ফোর্স দিয়ে থাকে। যখন চৌম্বক ক্ষেত্র বড় বড় হচ্ছে নিক্ষেপ করে, যখন চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে নিক্ষেপ করি
তখন হচ্ছে এইভাবে বৃত্তাকার পথে সে ঘুরতে থাকে। বৃত্তাকার পথে যে ব্যাসার্ধ পর্যায়কাল এগুলো আসলে আমরা বের করে শিখছিলাম। ঠিক আছে, ভালো কথা। আর যখন হচ্ছে আমরা প্যারালালিও নিক্ষেপ করি না, এইভাবেও নিক্ষেপ করতেছি না, এইভাবেও নিক্ষেপ করতেছি না, বরং একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি। তখন দেখা যায় আমরা এই ভেলোসিটিকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। হচ্ছে vx, একটা হচ্ছে vy। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্যারালাল একটা কম্পোনেন্ট, চৌম্বক ক্ষেত্রের পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা কম্পোনেন্ট। এই পারপেন্ডিকুলার ডিরেকশনের কম্পোনেন্টটা হচ্ছে কাকে সার্কুলার মুভমেন্ট দেয়, প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে কাকে হরিজন্টাল মুভমেন্ট, ফরওয়ার্ড। এই কেসটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম সলিনয়েডাল একটা মুভমেন্ট আমরা দেখছি, হেলিক্যাল পাথ। সে বৃত্তাকার পথে ঘুরে সেম টাইম আসলে সামনের দিকে অগ্রসর। যদি চৌম্বক ক্ষেত্রের সাথে এইভাবে নিক্ষেপ করেন তাহলে সে চৌম্বক ক্ষেত্র সামনের দিকে যাবে, চৌম্বক ক্ষেত্রের দিকে যাবে। যদি এইভাবে নিক্ষেপ করে তাহলে সে এখানে আমরা হচ্ছে পর্যায়কাল বের করতে পারি। তারপর হচ্ছে আমরা এই যে পিচ দেখছিলাম, অনেক আমরা পিচটা কিভাবে বের করা যায়। পিচ হচ্ছে পরপর দুটা পাকের মধ্যে এটাকে জাস্ট হচ্ছে পর্যায়কালকে এই বি এক্স দিয়ে গুণ করে দিলে এই ডিস্টেন্সটা পাওয়া যায়। ঠিক আছে, এইটা থ্রিতে হলো অবশ্যই সেটা হচ্ছে এই সার্কুলার মুভমেন্ট একটা কমপ্লিট করতে কত টাইম সেটা ওই টাইমটাতে সে কতটুকু সামনে ওইটা হচ্ছে পিচ বলে। পর্যায়কালটা হচ্ছে না ওয়াই দিয়ে বের করবো, পিচটাকে হচ্ছে না এক্স দিয়ে বের করবো। এই কনসেপ্টটা দেখা রাখতে পারে যদি সৌরজগৎ হয় চার্জ পার্টিকেল চলে আসে এখানে, তারা ম্যাগনেটিক ফিল্ডে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে এইভাবে চলে আসে, পৃথিবীর চৌম্বক মেরুতে চলে আসে। এই পাঁচটা কোথায়? পাঁচটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এই পাঁচটা হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আমেরিকা, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা চার্জ পার্টিকেল গুলাকে অরোরা হিসাবে দিই। পুরোটাই হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে মুভিং চার্জ পার্টিকেলের মোশন জিনিসটা অরোরা সৃষ্টি করে। এরপর আমরা এখানে চৌম্বক ফ্লাক্স দেখছিলাম, চৌম্বক ফ্লাক্স ফ্লাক্স হচ্ছে ক্ষেত্র এখন হচ্ছে পেস্টি। ঠিক আছে, এরপরে ম্যাপ দেখছিলাম, এগুলো দেখতে পারলাম। আপনার ভালো সমস্যা থাকলে এরপর হচ্ছে যে এটাই হচ্ছে যে এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে থাকে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে থাকে। তখন দেখা যায় আমাদের এখানে সে কিছু পরিমাণ চৌম্বক বল অনুভব করে, আবার ইলেকট্রিক ফিল্ডের জন্য তড়িৎ বল অনুভব করে। যেটার যেই সাম রেজাল্ট সেটা হচ্ছে লরেন্স বল বলা। লরেন্স বল হচ্ছে এই যে জিনিসটা। এই হচ্ছে অবস্থা। এখানে আমরা কিছু বিচুলি দেখছিলাম, চাষিরা না বুঝতে সমস্যা আমাদের অরিত্র কোশ্চেন করছিল, এই জন্য বলছি যে পাঁচ কোশ্চেন হচ্ছে যে যখন আমরা তারের মধ্যে দিয়ে তখন জানি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চারপাশে চার্জ পার্টিকেলের জন্য ইলেকট্রিক ফিল্ড কি তৈরি হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় না, হচ্ছে যে ব্যালেন্সড নাম্বার অফ পজিটিভ চার্জ থাকে। ইলেকট্রনের পার্সপেক্টিভ থেকে যদি দেখি তখন আসলে ব্যালেন্সটা আসলে থাকে না, কারণ ইলেকট্রন যেখানে হাই ভেলোসিটিতে মুভ করে সো সেখানে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন নামে একটা জিনিস থাকে, যার থ্রুতে আসলে ব্যালেন্সটা থাকে। সো পরিবারের মধ্যে দিয়ে প্রযুক্ত হয় তখন এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি, যদি এখানে একটা চার্জ দেওয়া হয় বাইরে একটা চার্জ থাকে পরিবারের মধ্যে দিয়ে
তাহলে সে যেমন এই বাইরের চার্জটা যেমন ম্যাগনেটিক ফিল্ড অনুভব করবে, সেভাবে সে ইলেকট্রিক ফিল্ডও অনুভব করবে। সে দুইটা বলই অনুভব করবে, দুইটা বল ভালো করে কাজ করবে। ম্যাগনেটিক ফিল্ডে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড। আমাদের আগের দিনে জায়গা করছে। এই লাস্টের লয়েল হওয়ার থেকে এই পার্ট থেকে তো রেকর্ডিং ছিল রেকর্ডিং এ সবই ছিল। আমি আসলে রেকর্ডিং করে ল্যাপটপটাকে দূরে রেখে দিই। আমাদের ল্যাপটপের সাউন্ড আর আমার মাইক্রোফোন দিয়ে দুইবার ইকোশন আছে। ল্যাপটপ তো আমার তো ল্যাপটপ বুঝোই, দুনিয়াতে ল্যাপটপ এটার অবস্থা খুবই খারাপ। 6 বছর ধরে চালাচ্ছি তো, আর এটার মধ্যে তাদের মতই গেছে, হ্যাং হয়ে যায় মানে লাস্টের দিকে রেকর্ডিং হয়। দেখি না অঞ্চলে রেখে চলে আসছে, রেকর্ডিং করতেছে না এটা আসলে দেখতে পারি। যদি কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে কোশ্চেন করো, যে কোনো সময় লেখা দিই। তাহলে আমরা এখানে একটা ডিসিশন নিয়েছিলাম আগের দিন, আমরা হচ্ছে লাস্ট যে আগের দিনের আগে যে এই যে জিনিসটা দেখছি তড়িৎ বাড়ি পরিবারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা করতে যাচ্ছি। তড়িৎ বাড়ি পরিবারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আমরা এক্সপেরিমেন্টটা হয়তো নাম শুনছি, আমাদের যে ভদ্রলোকের নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ওয়েরেস্টেড। ওই ভদ্রলোক হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছিল যে ওরকম একটা যদি সার্কিট এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করি তাহলে এখানে একটা কম্পাস বিক্ষেপ দেয়। এর মানে হচ্ছে আমাদের যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই হচ্ছে আমরা যতটুকু দেখি, আমরা দেখছি যে কিভাবে ডিরেকশনটা কি হবে, রাইট হ্যান্ডের ডিরেকশন। এখন হচ্ছে আমরা জিনিসটা ম্যাথমেটিক্যালি জিনিসটা ভ্যালু বের করা বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট যে জিনিসগুলো, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা এটার ইন্টেন্সিটি কিরকম কি আবির্ভাব আমাদের হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনার কোশ্চেন আসে বুঝতে পারতেছে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ার সময় বুঝবে এটা আসলে বেশি। বাহ্যিক সূর্যের ক্ষেত্রে চার্জিত পার্টিকেলের গতিশীল চার্জিত পার্টিকেলের উপরে যে বল এটা অনেক ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে কোশ্চেন কিন্তু আসলে কেমিক্যাল মুভমেন্টের চার্জে শিখেছে, এগুলো কিন্তু জেনারেল কোশ্চেনে আসে, মানে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন আমাদের সময় দিয়ে দিতে পারে। এখন হয়তো জিনিসটা কিন্তু একবার বোর্ডে আসছে জিনিসটাকে মানুষ কাজ করছে সলভ করছে, এখনো তো জিনিসটা পপুলার হয়েছে, এখনো তো আসতে পারে বোঝানো পড়া। আগেও আসলে যদি সায়েন্টিফিক ছিল সূত্র রসায়ন করার নেই। এইখানে আমরা যা করবো এখান থেকে আসলে অনেক ধরনের ম্যাথ সলভ করা যাবে, বানানো চলছে। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পরিবাহীর চারপাশে বন্যা যেটা করবে অবশ্যই বইটা তৈরি এসেছে এরকম আসলে ম্যাথ কম থিওরি অনেক বেশি। তরুণ ভাই পরিবার 4 বছর চলবে করছে, দেখছি এই যে আসলে পরিবাহী 4 বছর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ফিল্ডটা কিভাবে তৈরি হয়, ফিল্ডটা হচ্ছে আমরা ডান হাতে নিয়ে বের করতে পারি, এই হচ্ছে আই। তুমি যদি একটু ডান হাতের দুই আঙুল আয়ের দিকে প্লেস করো, বাকি যে আঙুলগুলো তারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নির্দেশ করে। এই সাইডে হচ্ছে ভিতরের দিকে হবে, এই সাইডে হচ্ছে বাইরের দিকে হবে।
হচ্ছে একটা সার্কুলার শেষ হচ্ছে ভিতরে ঢুকবে এটাই দিয়েছে সেরকম আসলে দেখতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে এই পর্যন্ত পড়ছিলাম। এখন আসলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে ভ্যালুটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করা লাগবে। এই ভ্যালুটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সূত্র আছে। সূত্রটা কে দিচ্ছে? সূত্রটা দিচ্ছে গুগল ভদ্রলোক। আমাদের নাম হচ্ছে চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা কিরকম, সেটা আমরা কিভাবে বের করবো? এই বায়োক্সাইডের ফর্মুলা। বায়োক্সাইডের ফর্মুলাটা কি আগে এখানে ম্যাথমেটিক্যালি লিখি, এরপর এটা খুবই সুন্দর একটা সূত্র, আইডিয়াল বিবি সমানুপাতিক হচ্ছে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন আমরা প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করি। যখন আমরা এই বায়োক্সাইডের সূত্র এক্সপেরিমেন্টটা চালাইছে, তো যেটা করছে কি দেখছে যে যদি এই পরিবাহী ক্ষুদ্র একটা পার্ট, এটা বলবো পরিবাহীর ভিতরে ক্ষুদ্র একটা পার্ট, বুঝতেই পারতেছে তুমি যদি পরিবাহীটাকে কনসিডার করো, সেইখানে এই পার্টটুকুর জন্য এটা ডিএক্স দৈর্ঘ্যের একটা পার্ট। এই যে অংশটুকু আমি এখানে হলুদ কালি দিয়ে লিখছি, এটা হচ্ছে ডিএক্স দৈর্ঘ্য, খুবই ছোট একটা পার্ট। ওই পার্টটা কাইন্ড অফ একটা পয়েন্টের মতো কাজ করতেছে। যদি ডিএক্স দৈর্ঘ্যের খুবই ক্ষুদ্র একটা অংশ হয়, সে হচ্ছে কাইন্ড অফ একটা পয়েন্টের মতো আচরণ করতেছে। কাইন্ড অফ এখানে জাস্ট একটা পয়েন্ট চার্জ আছে এবং সেটা গতিশীল। একটা গতিশীল পয়েন্ট চার্জ, সেটা দেখা যায় তার আশেপাশের কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এখান থেকে এই যে এখানে এই বিন্দুটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে? ডিবি পরিমাণ। যেহেতু এখানে আমরা বিন্দু চার্জ করতেছি, সে এখানে ডিবি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। যখন এই বায়োট এবং সেভার ওনারা যখন এই ফর্মুলাটা দিয়েছিল, এক্সপেরিমেন্টাল রেজাল্টটা তারা যখন ফাইনালি পাবলিশ করছে, তাদের কথা হচ্ছে আমরা যখন এই ডিএক্স দৈর্ঘ্যের কারেন্টের জন্য এই বিন্দুতে যখন ম্যাগনেটিক ফিল্ড বের করবো, আমরা বাকি যে অংশটুকু আছে ওইটার ইফেক্ট আমরা নেগলেক্ট করবো। কারণ হচ্ছে বুঝতে পারতেছে এখানে এইটার ইফেক্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, আশেপাশের প্রত্যেকটা বিন্দু কিন্তু এটার উপর একইভাবে ইফেক্ট করবে। আমরা যদি সব একসাথে কনসিডার করতে চাই, পুরো জিনিসটা অনেক বেশি জগাখিচুড়ি পাকে যায়। এই জন্য আমরা জাস্ট যেটা করি, আমরা ধরে নিই ঠিক আছে এখানে একটা অনেক লম্বা তার থাকতে পারে, তারের একটা ক্ষুদ্র পার্ট, সে তার ইফেক্টের জন্য তারের একটা ক্ষুদ্র পার্টে জাস্ট অল্প পরিমাণ কিছু বিন্দু চার্জের জন্য আমার এইখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেটি হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্রের সাহায্যে জানতে পারি। বায়োট-স্যাভার্টের সূত্রটা হচ্ছে আমাদের একটা পরিবাহী থাকতে পারে অনেক বড়, পরিবাহীর একটা ক্ষুদ্র অংশে তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর কাছের কোনো বিন্দুতে সৃষ্ট চুম্বক। কে কি বলতে চাচ্ছ?
ভাইয়া এই জায়গায় যদি আমি একটা গতিশীল বিন্দু ব্যাস কল্পনা করি, তাহলে ওই ব্যাসটার কি শুধুমাত্র মানে 2D তলে তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, নাকি ওটা নিজের চারিপাশে পুরো একটা গোলকের মতো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে? এটা তার চারপাশে একটা গোলকের মতো সৃষ্টি করে। এই জায়গায় যদি ওই বিন্দুটা চারিপাশে গোলকের মতো সৃষ্টি করে, তাহলে প্রতিটা বিন্দু এরকম গোলকের মতো সৃষ্টি করে, তাহলে ওই যে আমাদের চৌম্বক ক্ষেত্রের যে দিক, ওটা একটা সার্টেন দিক হয় কি হবে, সার্কুলার পথ হয় কি হবে। ওটা কি ধরেন দুইটা অপোজিট বিন্দুর ক্ষেত্রে আপনার যে উপাংশগুলো আছে, প্রস্থরের উপাংশ, মানে পরিবাহীর সাথে সমান্তরাল যে উপাংশ, ওই উপাংশগুলো কাটাকাটি হয়ে যায় এরকম। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি। এই জায়গায় যে প্রতিটা, আমি যদি একটা বিন্দু কল্পনা করি, এখন প্রত্যেকটা বিন্দু চারিপাশে যদি একটা গোলকের মতো তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে তো অনেকগুলো ঝামেলা হচ্ছে। তখন কি ওদের প্রস্থ বরাবর যে উপাংশগুলো আছে ওইগুলো কাটাকাটি হয়ে যায়, তার ফলে হচ্ছে আর মানে চৌম্বক ক্ষেত্রটা সার্কেলের মতো সৃষ্টি হয়। মানে অ্যাকচুয়ালি ধরো আমরা যখন ফুল কনসিডার করছি, আমাদের ফুল একটা তার আছে, ওই তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র যেভাবে দেখছিলাম, তারপর আবার এরকম ধরো ডিফারেন্ট চারিপাশে আসলে ম্যাগনেটিক ফিল্ড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াসের ব্যাসার্ধ নিয়ে আসলে ম্যাগনেটিক ফিল্ড গুলাকে আঁকতে পারি। চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, ওইটা হচ্ছে পুরো তারটার জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডকে আমরা হচ্ছে একসাথে কনসিডার করছি। জাস্ট একটা চার্জ থাকে, বিন্দু চার্জ, ওইটার জন্য কিন্তু এই সব জায়গাতেই ওইটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আমরা থিওরিটিক্যালি কি জানি যে আসলে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কি জানছি না, যে আমাদের একটা চার্জ যদি থাকে, থিওরিটিক্যালি তার তড়িৎ ক্ষেত্রটা কিন্তু তার চার্জের চারপাশে ইনফিনিটি পর্যন্ত ডিস্ট্রিবিউট থাকে। তুমি যেখানে যাও তার একটা ইফেক্ট আছে, একটা মুভিং চার্জের অ্যাকচুয়ালি যে ম্যাগনেটিক ফিল্ডটা সে তৈরি করে, এটা আসলে দেখা যায় যে পুরো তার চারপাশে ইনফিনিটি পর্যন্ত তার প্রভাবটা বিস্তৃত। যখন হচ্ছে পুরো তারের মধ্যে, এখানে সে তো আর একা না, এখন বাকি চার্জ গুলোকে আসলে আমরা কনসিডার করি, তখন এরা একজন আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টারঅ্যাক্ট করে ফাইনালি হচ্ছে একটা ফুল তারের চারপাশে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি। এটা সিঙ্গেল চার্জ যদি থাকে, সেও আসলে তার চারপাশে সব জায়গাতে, আর চারপাশে সব জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ঠিক আছে, যদিও তারের দৈর্ঘ্য বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তোমার কোশ্চেনটা কি এরকমই ছিল? বুঝতে পারছি। মানে যখন সে একা থাকে তখন তার চারপাশে সব জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়। যখন সবাইকে আমরা একসাথে কনসিডার করি, তখন একজন আরেকজনের ইফেক্টকে ইন্টারঅ্যাক্ট করে একজন আরেকজনের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ফাইনালি এসছে আমরা যে ওইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাই। যে এই পাশটা হচ্ছে দেখা যাবে ভিতরের দিকে এরকম সুন্দর, জাস্ট সিম্পলিফাইড ভাবে লিখি। ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি কমপ্লেক্স ওরিয়েন্টেশনে থাকে, ইলেকট্রিক ফিল্ডের মতো এরকম স্ট্রেট ফরওয়ার্ড না। বুঝতে পারতেছে এটার সাথে রিলেটিভিটি জড়িত। ম্যাগনেটিক ফিল্ডটা যে তৈরি হয়, ম্যাগনেটিজম যে তৈরি হয়, এটার সাথে রিলেটিভিটিটা জড়িত, এই জন্য জিনিসটা একটু কমপ্লেক্স। ইলেকট্রিক ফিল্ড তুলনামূলকভাবে স্ট্রেট ফরওয়ার্ড। আমরা ফাইনাল আমাদের ডিসিশন হচ্ছে এরকম, এই পাশে বাইরের দিকে আসে, এই পাশে ভিতরে দিকে। এখন হচ্ছে আমরা একটা ছোট্ট পার্টের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এই যে বার্ডস-সাভার্টের সূত্রটা দেওয়া হয়েছে, যে আমাদের একটা ছোট্ট পার্ট, তার জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, ছোট ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু, সেটা হচ্ছে এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক আই। যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে যা হবে, 10 অ্যাম্পিয়ার হইলে দ্বিগুণ পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবে। 5 অ্যাম্পিয়ার হলে যদি তুমি 2 টেসলা পাও, 10 অ্যাম্পিয়ার হলে অবশ্যই 4 টেসলা পাবে। সো চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক আমাদের এই ক্ষুদ্র দৈর্ঘ্যের। এটা হচ্ছে dx লিখছি, ডিএল লিখি, কনভেনশন হচ্ছে ডিএল লেখা, সূত্রটার মধ্যে ডিএল আছে। আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্যটার সমানুপাতিক।
বুঝতে পারতেছে। এরপর যখন আমরা এটা ইন্টিগ্রেট করবো, এই যে পুরো দৈর্ঘ্য বরাবর এটা ইন্টিগ্রেট করছি, দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যত বড় হবে তোমার, এই যে যখন ইন্টিগ্রেট করবো আমরা পুরাটাকে, তখন এই দৈর্ঘ্যটা যত বড় হবে তত বেশি এখানে ইন্টেন্সিটি পাওয়া যাবে। এরপরে সাইন থিটার সমানুপাতিক, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আসলে এটারও ইফেক্ট আছে, যে এখানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এইটা যদি ক্ষুদ্র অংশটা হয়, তাহলে দেখা যাবে যে এই জায়গাটাতে তুমি যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবা, এই সমান ডিস্টেন্স, এর সমান ডিস্টেন্স আরেক জায়গায় যাবা, মানে জাস্ট এই রেখা বরাবর, এই রেখা বরাবর অন্য অন্য জায়গায় যাবা, এই জায়গাটাতে তুমি যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবা, এই সব জায়গাতে অত পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবা না। এটা তো মেক সেন্স করে আসলে। সো এই থিটার সাইনের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে এর ঠিক হচ্ছে আর, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর। পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি তার মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিরেকশন, সেটা হচ্ছে আর। এইটার বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। সো তুমি যদি ধরো যে এরকম কোনো পয়েন্টে নাও, তাহলে দেখা যাবে ম্যাগনেটিক ফিল্ড তুমি অনেক কম পাচ্ছ। এরকম কোনো পয়েন্টে মিলে একে তো থিটা কম, তার উপর আবার আর বেশি, তখন দেখা যাবে তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড অনেক কম। এই অংশটুকু তরুণ। এই হচ্ছে আমাদের বায়ট-সাভার্টের সূত্র, ম্যাগনেটিজমের খুব পপুলার একটা ফর্মুলা। সো কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ফলে পরিবাহীর ক্ষুদ্র অংশের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্র পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য এবং ওই বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখার মধ্যবর্তী যে কোণ তার সাইনের সমানুপাতিক এবং পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য ও উদ্দিষ্ট বিন্দুর সংযোজক রেখার যে মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। তো দেখবা যে আসলে এই যে ফর্মুলার বিবৃতিটা, এটা প্রায় 4-5 লাইনের একটা বড় মোটা সোটা একটা বিবৃতি, বাট অ্যাকচুয়ালি জিনিসটা ছোট। ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তাই এই যে থিটাটা কি তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে নেব? এক্স্যাক্টলি সেদিকে সাথে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি, ফর্মুলার এই যে জিনিসগুলো, অ্যাটলিস্ট আমাদের এই যে ইন্টিগ্রেশন টাইপের যে ফর্মুলা, ছোট যে অংশগুলো, ধরো যে যখন আমরা জড়তার ভ্রামক করছি, জড়তার ভ্রামক কি বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামক করছি, বাট অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফের জিনিসগুলো তো সব বিন্দু না। আমাদের এখন ফুটবলের জড়তার ভ্রামক বের করা লাগে, একটা চাকতির জড়তার ভ্রামক বের করা লাগে, একটা সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করা লাগে। আমরা অ্যাকচুয়ালি বিন্দু ভরের যে জড়তার ভ্রামক সেই কনসেপ্টটাকে ব্যবহার করে আমাদের রিয়েল লাইফের যে জিনিসগুলো আছে ওইগুলার জড়তার ভ্রামক বের করি। এখানেও সেম বায়ট-সাভার্টের সূত্রটা দেওয়া হয়েছে, একটা পরিবাহের একটা ক্ষুদ্র অংশের দরুন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা বের করার জন্য। আমাদের তো আসলে বাস্তবতা পরিবাহী ক্ষুদ্র অংশ নিয়ে বসে থাকলো, পরিবাহীটা নিয়ে মাথা ঘামাতে হবে। আমাদের পুরো পরিবাহী দরুন যে ম্যাগনেটিক ফিল্ড সেটা বের করার যে প্রসেসটা সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো ঠিক আছে, তো আমরা এই সূত্রটাকে আরেকটু সামনের দিকে আগাই নিই। তো এখানে যদি আমরা সমানুপাতিক সাইনটা উঠাই ফেলি তাহলে কি আসবে, একটা সমান চিহ্ন যদি বসাই, সমানুপাতিক একটা ধ্রুবক লাগবে। ধরো সেই ধ্রুবকটাকে আমরা যদি কে দিয়ে প্রকাশ করি, কে ইকুয়াল টু কি সেটা আমরা দেখতেছি সাইন থিটা বাই আর স্কয়ার। সো যেটা হয় এই যে যেটা যে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যেটা দেখাচ্ছিলাম, যে অ্যাকচুয়ালি এই সমানুপাতিক ধ্রুবকগুলো আনা হয়, এরপরে সমানুপাতিক ধ্রুবকগুলোর যে ভ্যালু এগুলো আসলে either তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে বের করতে পারো, অথবা দেখা যায় যে তুমি এই যে এই সূত্রের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোকে এমন ভাবে ডিফাইন করতে পারো যাতে করে কে এর একটা নির্দিষ্ট ভ্যালু তুমি পাও। এই যে কনস্ট্যান্ট আছে এটা একটা নির্দিষ্ট ভ্যালু তুমি পাও।
তো দেখা যায় এই যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টাল ফর্মুলা, এই কে এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁻⁷ আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এটা কোত্থেকে আসলো, এটার অ্যান্সার আমি নিজেই জানি না। এটা আসলে পুরোটা এক্সপেরিমেন্টাল একটা জিনিস, বুঝতেই পারতেছো। সো হয়তো দেখা গেছে যে হ্যাঁ 10⁻⁷ দিয়ে গুণ করলে আমি যে ভ্যালুটা পাই সেটা অ্যাকুরেট আসে, তো ওইভাবে হয়তো তারা নিয়ে এসছে। সো এখানে যে 10⁻⁷, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট এখানে নিয়ে আসতে চাচ্ছি, এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই এই যে মিউ নটটা এখানে লিখলাম, মিউ নট বাই 4 পাই, তার ভ্যালু অ্যাকচুয়ালি 10⁻⁷। তো মিউ নট এর ভ্যালু হচ্ছে তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷। এই মিউ নট কে বলা হয় শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা। যেমন তড়িতের ক্ষেত্রে কি দেখছিলাম, গ্রহণযোগ্যতা, ওই তো গ্রহণযোগ্যতা প্রবেশ্যতা একই জিনিস। প্রবেশ করতে হলে তোমার ভেদ করতে হবে। তো তড়িতের ক্ষেত্রে যেরকম আমরা একটা দেখছিলাম, কনস্ট্যান্ট দেখছিলাম যে মিডিয়ামের সাথে সংশ্লিষ্ট এপসাইলন, সেম একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মিউ। এই মিউ হচ্ছে কোন একটা মিডিয়ামের চৌম্বক প্রবেশ্যতা। অর্থাৎ চৌম্বক প্রবেশ্যতা বলতে কি বোঝায়, চুম্বক যে বলরেখাগুলো আছে, ম্যাগনেটিক ফ্লাক্স যেগুলো আছে, সেইগুলা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে কত ভালো পাস করতে পারতেছে, মিডিয়ামটা কি পরিমাণ সাপোর্ট করতেছে চুম্বক ম্যাগনেটিক ফ্লাক্স গুলাকে নিজের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ওই যে একটা ভ্যালু, ওইটাই হচ্ছে এটা। শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা হচ্ছে এই মিউ, কি বলে 4 পাই ইন্টু 10⁻⁷। ইনফ্যাক্ট এটার এককটা হচ্ছে এই সূত্র থেকেই বের করা হয়। এই এককটা কি হবে তাহলে দেখো তো, টেসলা, এর পাশে থাকে টেসলা, টেসলার সাথে গুণ হবে মিটার। এই যে উপরে যেহেতু একটা মিটার আছে, নিচে হচ্ছে 2টা মিটার আছে, তো টেসলার সাথে গুণ হবে মিটার, টেসলা মিটার আর অ্যাম্পিয়ার। এই হচ্ছে এই মিউ নোটে। দেখো যে মিউ নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত পড়াশোনা করবো, আর তোমার ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ এই জিনিসগুলো অনেক বেশি স্ক্যাটার, ছড়ায় ছিটায় থাকে। যখন হচ্ছে আমরা চাইলে আমি তোমাদের এখন এগুলো করতে পারি, বাট চাইলে আসলে এই চ্যাপ্টারটা অনেক বেশি ছড়ায় যাবে, এত বেশি ছড়ানো ঠিক হবে না, ফোকাস অন্যদিকে চলে যাবে। বাট এই মিউ নিয়ে বা এপসাইলন নিয়ে আরো বিস্তারিত পড়াশোনার সুযোগ আছে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়বো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, সেখানে ইলেকট্রিসিটিও কনসিডার করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডও কনসিডার করতে হবে, ম্যাগনেটিজমও কনসিডার করতে হবে। তো ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে শূন্যস্থানে প্রোপাগেট করে সূর্য থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কসমিক রে এগুলো যে পৃথিবীতে আসতেছে, এত দূরে যে ভ্রমণ করে, তো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওই জিনিসগুলো যখন পড়াশোনা করি তখন আসলে এই এপসাইলন তারপরে মিউ এগুলো নিয়ে আসলে একটু দেখা যায় ব্রেইনস্টর্মিং করা শুরু। এখন আসলে এটার উপর ফোকাস দিলে দেখা যাবে যে আমরা আমাদের আসল জিনিস থেকে দূরে সরে যাবো। আপাতত আমরা জাস্ট এটাকে ধরে নিই, হচ্ছে পয়েন্টিং ভেক্টর দিয়ে ব্যাখ্যা করবে না, পয়েন্টিং ভেক্টর দিয়ে ব্যাখ্যা করে কিনা এগুলো আসলে এখন কিছুই বলতে চাচ্ছি না, পরে অবশ্যই ওইখানে আমরা এই জিনিসগুলো পড়ি আমাদের ভৌত আলোক বিজ্ঞানে। তো যখন আমরা পড়বো তখন আসলে আমরা এই যে মিউ এপসাইলন এই জিনিসগুলো বিস্তারিত আসলে চাইলে ডিসকাস করা যায়, চাইলে অ্যাভয়েডও করা যায়। আসলে এগুলা শেখার জন্য দেওয়া হয়েছে। তোমার যদি মনে হয় শেখার দরকার তাইলে ওটা করতে পারি, আর যদি মনে হয় যে খুব বেশি টাইম নেই, এত প্যারা নেই, কি দরকার, তাইলে আসলে ইয়ে করা যায়।
যাই হোক, সমাজের ফাইনালি আমরা আসলে এই যে এই সূত্রটা পেলাম যে ডিবি হচ্ছে নিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। খুবই সুন্দর একটা সূত্র, এটা বাসায় বসে বসে যখন মন খারাপ থাকবে এটা ফিল আউট করবা। নিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার 1/4 পাই এপসাইলন নট ইন্টু P1 P2 বাই আর স্কয়ার যেমন ছিল এরকম আমরা একটা জিনিস পেলাম এখানে। সো এইটা হচ্ছে এই পরিবাহী ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। ডেফিনেটলি ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে বসে থাকলে হবে না, আমাদের পুরো দৈর্ঘ্য বরাবর এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সোজা কথা এটার ইন্টিগ্রেট করবে না। আমরা হচ্ছে বি বের করতে চাই। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে যে পায়ের সূত্রটা আমরা শিখলাম এটাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের ব্যবহার উপযোগী কিছু জিনিস বানাবো। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের না হলে আবার ঝামেলা আছে। তো আমাদের এক্সাম আসলে অসীম দৈর্ঘ্যই দেওয়া থাকবে। অসীম দৈর্ঘ্যের খুব বড় একটা পাশ, অসীম দৈর্ঘ্যের আর হতে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বের করবেন। ক্ষেত্রের তোমাদের এখন এটা কিসের ছুটি চলো বলো তো? কি উপলক্ষে বন্ধ দিছে? ভাই কোনো এক অজানা কারণে। এখন তো অনেকগুলো অকেশন চলতেছে, পূজার তো মানে অনেক দিন অক্টোবরে পরীক্ষা যারা দিচ্ছে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, এখন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো মেবি আমাদের যে বিল্ডিং এ ক্লাস হতো ওই বিল্ডিং এ হবে, এই জন্য সম্ভবত, সঠিক জানি না। ঠিক আছে, ভালো। তারা যদি বন্ধ দিয়ে আর খুশি থাকে, আমরা বন্ধ নিয়ে খুশি হয়, হচ্ছে অবস্থা। তো আমরা যেটা করতে চাচ্ছি, অসীম দৈর্ঘ্যের একটা তার হতে নির্দিষ্ট দূরত্বের চৌম্বক ক্ষেত্র ভ্যালু বের করতে চাই। তো ধরো আমাদের একটা ইনফিনিট লেন্থের তার আছে, এই যে এরকম একটা ইনফিনিট বৈশিষ্ট্য। বুঝতে পারতেছি ইনফিনিট না হলে কি সমস্যা আছে। তো ধরো তোমার যদি ইনফিনিট এটা না হইতো, ইনফিনিট ধরো না, তো তখন তুমি এইখানে বসে এইখানে চুম্বক ক্ষেত্র বের করলে দেখা যাবে এই অংশটুকু ইফেক্ট করতেছে। জিনিসটা হচ্ছে একরকম হবে সিনারিও। যখন তুমি এইখানে বের করতে যাও তখন তো সিনারিওটা আসলে ডিফারেন্ট, মানে এইরকম হয়ে যায়। তো যদি ইনফিনিট দৈর্ঘ্যে না হয় তখন দেখা যায় এক একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র হলো এক এক রকম। ধরো যদি এইখানে হয় তাহলে বলো, তখন ওই যে আমরা যে লাস্টে যে ইন্টিগ্রেশনটা করি মানে এটা কি করার কথা, ওইটা পারফেক্ট ভ্যালুটা। হ্যাঁ এক্স্যাক্টলি করা যাবে না বিষয়টা এরকম না, বাট আসলে আমরা করবো না, আসলে জটিলতার দিকে যাবে। আমরা যাবো হচ্ছে সিম্পল ওয়েতে, এই হচ্ছে আমাদের পয়েন্ট যেখানে আমরা চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বের করবো, এবং এটা একটা ইনফিনিট দৈর্ঘ্যের তার। আমরা পরিবারের একটা ক্ষুদ্র অংশ কেটে নিই, এই যে পরিবারের ক্ষুদ্র অংশ কেটে নিলাম এখানে। এই যে এটা হচ্ছে ডিএল দৈর্ঘ্যের একটা ডিএল দৈর্ঘ্যের একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ আমরা কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা জিনিসটা কমপ্লিট করি, যে এখান থেকে আমাদের এই আর কি এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যে বিন্দু থেকে নিলাম। আমাদের তড়িৎ প্রবাহ হবে এই পাশে, তাহলে এটা যদি তড়িৎ প্রবাহ হয় এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর ডিএল নিলাম, আই নিলাম, আর কিছু বাকি নিলাম। সো তাহলে অ্যাকর্ডিং টু বায়োট-স্যাভার্ট ল ডিবি কি হবে? ডিবি হবে হচ্ছে বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন কি করবো আমরা এটাকে সুন্দর মতো
থেকে ইন্টিগ্রেট করে বিটা বের করবো। বি কি হবে? বি হবে ছোট 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 এই যে এই বি গুলা বের করে ডিবি গুলা বের করে এগুলোকে আমি যোগ করে দিব। ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন আমরা এই যে ছোট ছোট ডিএল নিয়ে যোগ করতেছি, এখানে লিমিটটা কি হবে? লিমিটটা হবে, বলো আরেকবার একটু বলো। L1 L2 L1 আর L2 টা কি? এখানে এই যে দুটো ভ্যালু L1 L2 কোন দৈর্ঘ্য থেকে কোন দৈর্ঘ্য পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি আর থেকে ইনপুট না হচ্ছে, হ্যাঁ আমরা এই পুরো তার জন্য এখানে ইন্টিগ্রালটা বের করতেছি, ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি। তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত অংশটুকু আমাদের নিতে হবে। সো এখানে এখন ঝামেলা হচ্ছে, দেখে এখানে কনস্ট্যান্ট কে কে, কনস্ট্যান্ট হচ্ছে আই, কনস্ট্যান্ট হচ্ছে মিউ নট, কনস্ট্যান্ট হচ্ছে 4 পাই। সো কনস্ট্যান্ট গুলোকে যদি বের করে দেই, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, এই কনস্ট্যান্ট গুলো বের করে দিলাম। ভেরিয়েবল যেগুলো আছে রিয়েল সাইন থিটা, ভেরিয়েবল এগুলা কিভাবে ভেরিয়েবল হয়? দেখো তুমি যদি ভিন্ন ভিন্ন অংশকে ডিএল হিসাবে ইমাজিন করো, এটা যদি ডিএল হয় তাহলে দেখো এই আর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। থিটা দেখো, থিটা হচ্ছে যদি এই পাশে হয় তাহলে থিটাটা হচ্ছে স্থূলকোণ, যদি এইটা ডিএল হয় থিটাটা 90 ডিগ্রি, ডিএলটা যদি এই পাশে হয় থিটাটা সূক্ষ্মকোণ। থিটাটা আসলে ভেরিয়েবল, ভিন্ন ভিন্ন ডিএল এর জন্য থিটাটা ভেরিয়েবল, ভিন্ন ভিন্ন ডিএল এর জন্য আরটাও অ্যাকচুয়ালি ভেরিয়েবল। আর ডিএল তো নিজে তো ভেরিয়েবলই, ডিএল তো নিজে একটা ইন্টিগ্রেশনেরই পার্ট, ক্ষুদ্র অংশ। এখানে এই ইন্টিগ্রেশনের মধ্যে অ্যাকচুয়ালি তিনটা ডিফারেন্ট চলক আছে। এটাকে আসলে যেটা করি আমরা কি করি, আমরা ছোটবেলা থেকে ইন্টিগ্রেশন বই করছি এরকম, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তাই না? এরপরে ওয়াইকে আমরা কি করি, রিপ্লেস করি এক্স এর ফাংশন দ্বারা, অর্থাৎ এখানে যে ডিএক্স আছে এই জন্য আমরা এই ওয়াই কে এক্স এর ফাংশন দ্বারা ধরো রিপ্লেস করি, ধরো ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কয়ার। সো এইভাবে এরপরে ইন্টিগ্রেশনের মধ্যে জাস্ট একটা ভেরিয়েবল রাখতে হবে, তখনই ইন্টিগ্রেশনটা করা পসিবল হবে। সো এইখানে অ্যাকচুয়ালি সেম, আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে আমরা জাস্ট একটা ভেরিয়েবল রাখবো। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আলাদা তিনটা ভেরিয়েবল এদেরকে চেঞ্জ করে করে আমাদের একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে করি আস্তে আস্তে। এই যে চিত্র এখানে যদি আমরা একটু দেখি তাহলে কি হয়, এটা হচ্ছে এ, পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা তার থেকে এই বিন্দুর, তাহলে এইটা ধরো হচ্ছে এল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে কে অন্য কিছু দিয়ে রিপ্লেস করি, আমরা এল এর ভ্যালুটা বের করে অন্যগুলোর সাহায্যে। তো এল হচ্ছে tan theta, tan theta equal to কি পাই, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। সো ডেফিনেটলি যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি আমাদের প্রত্যেকটা সাইড আমাদের চিহ্ন যেটা ওটা আমাদের আসলে নিজের মতো বসালে হবে না, কনভেনশন অনুযায়ী বসাতে হবে। মনে আছে কিনা যখন আমরা একটা সরু সুষম জড়তার ভ্রমণ বের করতাম, যখন অক্ষটা মাঝ বরাবর হইতো ইন্টিগ্রেশনটা করার সময় এটা মাইনাস ওয়াই থেকে প্লাস ওয়াই নিতাম, ওয়াই থেকে প্লাস ওয়াই বাই টু। যখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন গুলো করি
তখন হচ্ছে আমাদের এই চিহ্নগুলা ঠিকঠাক মতো নেওয়া লাগে আর কি। একটাকে মূলবিন্দু ধরা লাগে, বুঝতে পারতেছে আমাদের মূলবিন্দু হিসেবে আমরা এই পয়েন্টটাকে ইমাজিন করবো। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা রেফারেন্স পয়েন্ট। তুমি যত এই পাশে যাচ্ছ দেখো অ্যাঙ্গেল গুলো ছোট হয়, যত ওই পাশে যাচ্ছ অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে বড় হচ্ছে। So, এটা হচ্ছে কাইন্ড অফ একটা রেফারেন্স পয়েন্ট। এটাকে আমরা মূলবিন্দুর মধ্যে চিন্তা করতে পারি। So, এই মূলবিন্দুর এই পাশে যা আছে সব হচ্ছে আমরা নেগেটিভ চিন্তা করব, এই পাশে যা আছে সব হচ্ছে আমরা পজিটিভ চিন্তা করবো। So, এই সেই সেন্সে এই যে এল দৈর্ঘ্যটুকু এটাকে আসলে আমাদের নেগেটিভ নিতে হবে। তুমি যদি এই ডিএল অংশটাকে এই পাশে নিতে তাইলে কি, তাইলে আবার এই এল অংশটা পজিটিভ নিতে হবে। ইটস কমপ্লিটলি ফাইন। ডিএল অংশটা যেহেতু আমরা এই পাশে নিয়ে ফেলছি, আমরা এখন এই এলটাকে নিব নেগেটিভ। tan থিটা হচ্ছে এ তো পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেখানে যাও এ তো আসলে ডিসটেন্সটা ওটা তো পজিটিভই, এলটা হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ। তুমি আবার যেটা বললাম, তুমি চাইলে এই পাশেও নিতে পারতা, এই যে আমি যেমন এখানে নিছি তুমি চাইলে এখানে নিতে পারতা, তখন এলটা তুমি পজিটিভ ধরে ফর্মুলা ডিরাইভ করে সেই নিয়ে আসবে, আলটিমেটলি রেজাল্ট নিয়ে। সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই হচ্ছে এল ইকুয়াল টু মাইনাস এ বাই tan থিটা। উচ্চ করে দেখি, এই ডিরাইভেশন অ্যাকচুয়ালি আমাদের লাগে না কখনোই, বাট আমরা আসলে অনেক কিছু বাকি রাখবো। এ cos থিটা যদি ডিরাইভেশন না করে শুধু সূত্র মুখস্থ করে তাহলে হবে। সো এল এর ভ্যালু হচ্ছে এ তো কনস্ট্যান্ট, এ কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ আমরা আসলে যে এ বিন্দুতে পরিবাহীটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করতেছে। তুমি দেখো, তুমি এইখানে যেইখানেই এল এর ডিএল যেটা, এটা তুমি যেইখানেই যাও এ কিন্তু চেঞ্জ, এ জাস্ট এটাই হচ্ছে বিন্দুটা দিয়ে দিছে, বিন্দু থেকে তারের পারপেন্ডিকুলার ডিসটেন্স, এ তো কনস্ট্যান্ট। আমরা এই এল কে একটা মাত্র ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারতেছি। আমাদের টার্গেট হলো এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা মাত্র ভেরিয়েবল, সেটা হয় এল থাকলে এল, থিটা হইলে থিটা হইলে। আমরা যেটা করতেছি এলটাকে একটা মাত্র ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করলাম থিটা দিয়ে। সো আমরা যদি ডিএলটা বের করতে পারি, ডিএলটা বের করার জন্য ভাই কি লাগবে, আমাদের এইটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এল মাইনাস ডি, এটাকে বাইরে নিয়ে আসি, ডি ডি থিটা অফ cot থিটা। তো এইটা কি আসে, এইটা আসে ডিএল ডি থিটা। cot থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস cosec স্কয়ার মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার, মাইনাস মাইনাসে যা প্লাস হয়ে, এরপরে ডিএল ইকুয়াল টু তাহলে কি আসে, এ cosec স্কয়ার থিটা ডি থিটা। এই হচ্ছে আমাদের ডিএল। তো দেখো অনেক অনেক দূর কিন্তু আমরা আগে গেছি। এখন যদি তুমি দেখো এই ফর্মুলাতে ইন্টিগ্রেশনে যদি এই ডিএল এর পরিবর্তে এই জিনিসটা বসাই, তাহলে দেখো ভেরিয়েবল অলরেডি 3টা থেকে 2টা হয়ে গেছে। তো খুবই সিগনিফিকেন্ট একটা প্রোগ্রেস। একইভাবে আমরা আর কেও সামহাউ আর কে কি থিটা এবং এ দিয়ে কি রিপ্লেস করা যায় কিনা, এ তো আমাদের কাইন্ড অফ হেল্প করে অ্যাসিস্ট্যান্স। সো আর কে হচ্ছে আমরা এই এ এবং থিটা দিয়ে রিপ্লেস করতে পারি কি, অবশ্যই পারি। আমরা দেখতেছি এ ডিভাইডেড বাই আর হচ্ছে sin থিটা, এ ডিভাইডেড বাই আর হচ্ছে sin থিটা। তাহলে আর ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু এ ডিভাইডেড বাই sin থিটা, এ ডিভাইডেড বাই sin থিটা মানে হচ্ছে এ cos থিটা, এ cosec থিটা। দেখো এবার আমরা আর কে যদি থিটা এবং এ দিয়ে রিপ্লেস করি এবং ডিএল কেও যদি থিটা দিয়ে রিপ্লেস করি, তাহলে জাস্ট একটা মাত্র ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে
আমাদের সামনের দিকে আগায় যাই। এটাকে আমরা এখন ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে সুতরাং বি কি হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন বলে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতেছি। তো এখন দেখো যখনই তোমরা তো ইন্টিগ্রেশন করছো আমরা এটা হচ্ছে কোথায় বেশি করছি 10.6 10.7 এ মানে আমাদের যে ডেফিনিট ইন্টিগ্রাল যে পার্ট 10.5 পর্যন্ত তো আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল এখানে অ্যাকচুয়ালি ভ্যালু বের করা লাগবে লিমিট বসানো লাগবে। যেখানে আমরা লিমিট বসে 10.6 এবং 10.7 ওইখানে আমরা এরকম দেখছি না যে এরকম মাল্টিপল ভ্যালু ভেরিয়েবল থাকলে দেখা যায় এটাকে একটা মাত্র ভেরিয়েবলে কনভার্ট করি এবং এখানে যে লিমিট এটাও কিন্তু চেঞ্জ করা লাগে। আমরা যদি ভিতরের এই ভেরিয়েবল চেঞ্জ করি ধরো যে অনেক সময় এক্স এর পরিবর্তে আমরা জেড ধরি না তখন কিন্তু লিমিটটাও চেঞ্জ করতে হবে। এতক্ষণ এই লিমিটটা হচ্ছে ডিএল এর ছিল এখন তো এখানে এল বলতে কেউ থাকবে না যেটা রিপ্লেস করার পরে এল তো আর থাকতেছে না সব হচ্ছে থিটা। তাহলে এল এল যদি মাইনাস ইনফিনিটি হতো থিটা কত হইতো ওইটা এখানে বসে দিব। এল যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে থিটা কত ওইটা এখানে বসে। যদি সহজ বাংলায় বলি এতক্ষণ আমাদের ছিল এল এর লিমিট এখন আমরা এখানে যেহেতু সবকিছু থিটাতে কনভার্ট করতেছি আমাদের এখানে লিমিটটাও হবে থিটা। সেই লিমিটটা কিভাবে দেই আমরা একটু দেখি। ডিএল এর পরিবর্তে আমরা লিখবো এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা। আশা করি এত কষ্ট করে করতেছি ঠিকঠাক রেজাল্ট পর্যন্ত যাবে। হ্যাঁ বাইরে দেখি জয় বাংলা স্লোগান দিতে পরিস্থিতি কি বলেন ভাই? হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি। কি রে ভাই নারায়ণটা দিল একটা কথা থাকতো বাংলাদেশ দিল একটা কথা থাকতো জয় বাংলা দিলে তো ভয় কারণ আরেক গ্রুপটা এসে ওদের অ্যাটাক করবে মাঝখানে কি আমরা সাধারণ জনগণ। ভাই আপনি এক দলে যোগ দিয়ে দেন তাইলে। আপনি একটা পার্টি দিচ্ছে ওটার উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছে। আদি কি পার্টি করতেছে? আমি কয় পার্টি হচ্ছে ঠিক আছে। আমরা হচ্ছে সবগুলোকে এই ডিএল এবং আর এটাকে থিটা দিয়ে রিপ্লেস করছি এটা আমাদের কনস্ট্যান্ট আসলে। এখন হচ্ছে এই লিমিট গুলো চেঞ্জ করতে হবে। আমরা দেখি যে লিমিট গুলো কিভাবে চেঞ্জ করতে দেখি যে আমরা যেরকম লিখতাম আমাদের ক্যালাসে ইন্টিগ্রেশন যে ধরি যে ইকুয়াল টু dx equal to dz something into dz দিয়ে রিপ্লেস করতে। তো dx টাকে হচ্ছে something into dz যাতে করে এইখানে x রিলেটেড কিচ্ছু না থাকে সব হচ্ছে z এর এখানে একটা z এর রাশি এখানে dz থাকে। এরপর আমরা কি করতাম এবার এখানে লিখতাম হচ্ছে সীমা লিখে একটা আন্ডারলাইন করতাম যখন লিখে কি লিখতাম যখন x টেন্ডস টু এর আপার লিমিট বা লোয়ার লিমিট তখন z টেন্ডস টু এটা z এর লিমিটটা বসাবো। যখন x টেন্ডস টু প্লাস ইনফিনিটি তখন z ইকুয়াল টু যেভাবে আমরা যখন কোনো ভেরিয়েবলকে রিপ্লেস করতাম তখন আমরা লিমিটটাকে বসাই বের করি। তো এখানে আমরা সেম কাজটা করি যে আমাদের এল যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে থিটা কত হবে এটা আসলে বোঝাই যাচ্ছে। এল যদি মাইনাস ইনফিনিটি হয় দেখো এখানে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এল যদি 0 হয় তাহলে থিটা 90 ডিগ্রি। তুমি যত এই দিকে যাও দেখো থিটা আস্তে আস্তে ছোট হইতেছে। তুমি ইনফিনিটিতে যাও থিটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো? যত আমরা বামে যাচ্ছি এখানে 90 ডিগ্রি যত বামে যাচ্ছি তত ছোট হচ্ছে। সো যত ডানে যাব তত বড় হচ্ছে সেটা 180 ডিগ্রি হবে।
বামে যাচ্ছ, এখানে 90 ডিগ্রি, যত বামে যাওয়া তত থিটাটা বড় হচ্ছে, থিটাটা বড় হচ্ছে, ইনফিনিটিতে চলে গেলে থিটাটা 180 ডিগ্রি হয়েছে। তো if L tends to minus infinity, theta tends to 0. If L tends to infinity, ইন্টিগ্রেশনের সময় কোনো দিনই ডিগ্রিতে কোনো কিছু বসাইতে হবে, সবসময় রেডিয়ান ব্যবহার করতে। ওকে, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে যে থিটা টিটা যা সব হচ্ছে রেডিয়ান এককে নেয়, বাইরে যদি তুমি আবার ডিগ্রি বসাতে যাও তাহলে লসার চান্স থাকে। তো সবসময় আমরা ইন্টিগ্রেশনের সময় রেডিয়ানে বসাতে চাচ্ছি, 0 থেকে 5। তো এইবার আসলে একটু এখানে সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে হচ্ছে a স্কয়ার, এখানে হচ্ছে একটা a, তাহলে একটাকে বাইরে চলে যাবে, মিউ নট i বাই 4 i a। এখানে কোসেক স্কয়ার থিটা, এখানেও কোসেক স্কয়ার থিটা, কাটাকাটি চলে গেল, কত সম্ভব থাকে শুধু একটা সাইন। কত সবকিছু সিম্পলিফাইড হয়ে গেল, 0 5। তো ইন্টিগ্রেশনের সাইন থিটা হচ্ছে মাইনাস cos থিটা 4 a, মাইনাস cos থিটা। আমরা লিমিটটা বসাই এখন, বসালে কি আসে? cos পাই এর হল হচ্ছে মাইনাস মিনাট i 4 a, 1 প্লাস 1 হয়ে যাবে। কি হয়? আমরা একটা 2 দিয়ে গুণ করতেছি। পরীক্ষায় তোমার লাগবে আসলে কি? মিউ নট i divided by 2 pi a। এই হচ্ছে আমাদের একটা ইনফিনিট লেন্থের পরিবাহী তার থেকে a দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান। a যদি বড় হয় চুম্বক ক্ষেত্রের মান কমে যাবে, a যদি ছোট হয় চুম্বক ক্ষেত্রের মান বড় হয়ে যাবে। একটা জিনিস ভালো মতো মনে রাখবা, তোমাকে যদি অবজেক্টিভে কখনো কোশ্চেন করে যে একটা অসীম দৈর্ঘ্যের তার থেকে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র ধরো বের করা হচ্ছে, তো যে বিন্দুতে চুম্বক ক্ষেত্রটা বের করা হচ্ছে সেটা থেকে তারের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স তার সাথে চুম্বক ক্ষেত্রটা কিভাবে রিলেটেড? এটা কি জাস্ট ব্যস্তানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক? সো এইখানে কিন্তু আমরা দেখতেছি ফাইনাল যে ডিসিশন সেখানে এটা অনুযায়ী হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি আবার বায়ার্ট-সেভার্টের সূত্র দেখি, এখানে হচ্ছে যখন তুমি একটা ক্ষুদ্র পার্ট নিয়ে কাজ করবা, একটা ক্ষুদ্র পার্টের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, তখন হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর যখন পুরো তারটাকে কনসিডার করবা তখন পারপেন্ডিকুলার ডিসটেন্সের জাস্ট ব্যস্তানুপাতিক। এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, অবজেক্টিভে আসতে যেটা হয় আমরা আসলে ভুল করে ফেলি। আমি আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। যদি কোশ্চেন এরকম করে যে একটা ক্ষুদ্র অংশ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব তার সাথে ক্ষুদ্র যে চৌম্বক ক্ষেত্র তার যে সম্পর্ক কি হবে, এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বড় হবে চৌম্বক ক্ষেত্রের মান বর্গের ব্যস্তানুপাতিক হবে। আর যদি পুরো তারটাকে হিসাব করি, পুরো একটা তার আছে, ওই তার থেকে যে কোনো জায়গায় এটা ইনফিনিট লেন্থ, তুমি যে কোনো জায়গায় যাও এ যদি ফিক্সড থাকে চুম্বক ক্ষেত্র ফিক্সড থাকে, ওই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এ এর ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, মাথা খাটিয়ে হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এগুলো আমাদের অবশ্যই শিখে রাখতে হবে। তুমি যদি কোনো কিছু শিখে রাখো কোনোদিনই খেয়াল না যাবে না, এটা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, এটা তুমি শিওর। আপাতত আমাদের এইচএসসি পর্যন্ত সার্ভাইভ করার জন্য এই জাস্ট একটা লাইনে যথেষ্ট। কি বলতে পারছো?
ভাই এখন কথা হলো আপনি হলে যদি আপনি হতেন তাহলে প্রমাণটাকে কিভাবে ডিল করতেন, মানে কি আমাদের এখন সম্পূর্ণ নিজেকে ডিলেট করে ফেলতে পারি এমন সোজা প্রয়োজন? একদমই না, একদমই না। আমি যদি করতাম, আমি যখন করতাম আমার কলেজ পড়াইতো না, আমার তো নিজে নিজে পড়ালো। আমার এখন স্টিল মনে আছে আমাদের এই টপিকটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্মে করছি, সেকেন্ড টার্মে করছি, ফার্স্ট ইয়ারের পরের টার্মটা। তখন অ্যাকচুয়ালি আমাদের যে স্যার পড়াইছেন উনি আমাদের হচ্ছে ঘুরে ঘুরে পড়াই। উনি অ্যাকচুয়ালি এরকম সবকিছু এইসব থিওরিতে উনি অনেক বেশি জোর দিন। ম্যাথটা তুমি জানো যে ম্যাথ আমরা বাসায় বসে আমরা অনেক কিছু করি, আমরা কনসেপ্ট বেস করি, কোশ্চেন ব্যাংক সলভ করি, আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করি, এটা উনি নিজেও জানেন। উনি অ্যাটলিস্ট এতটুকু শিওর ছিল যে এই জিনিস আমরা বাসায় বসে করি না, আর একটু এই জিনিস আমরা বাসায় করে বাসায় বসে করি না, এটা স্যাররা ভালো। এই জন্য আমাদের ক্লাসে পড়াইতে হচ্ছে খালি ম্যাথটা যা আছে ওগুলো টুকটাক হোমওয়ার্ক দিত। আমি যদি করতাম, আমি যদি নিজে নিজে একা একা করতে যেতাম তাহলে তো আমি প্রমাণ প্রথমেই স্কিপ, এগুলো দেখে আমি কিছু বুঝতাম না ফার্স্ট টাইম। এরপর দেখা যেত আস্তে আস্তে যখন জিনিসগুলো বুঝতাম, অ্যাজ এ হোল ফুল পিকচারটা যখন আমার মাথায় ঢুকে যেত পুরো চ্যাপ্টারে, তখন হচ্ছে আমি এই প্রমাণগুলোতে চোখ বুলাইতাম। তখন ডেফিনেটলি আমার আসলে সূত্রটা কিভাবে ডিরাইভ করছে এটা আমার মেইন টার্গেট থাকতো না। যদি এরকম হতো যে ঘুরের কাছে ম্যাথ দিতে পারে, দেওয়ার চান্স আছে, এটা একটু পরে আমি হয়তো একটা এক্সাম্পলও তোমাদের দিব কিভাবে ঘুরের কাছে দিতে পারে কোয়েশ্চেন। সো ওই ক্ষেত্রে আসলে আমি জাস্ট প্রমাণের অ্যাপ্রোচটা কিভাবে করতেছে এবং যেই স্ট্র্যাটেজিটা এটা ডেফিনেটলি মাথায় রাখি যে এখানে কিভাবে হচ্ছে। যদি এখানে ইনফিনিট লেন্থে না হয়ে একটা সসীম দৈর্ঘ্যের তার হইতে, তাইলে কি আমরা এটাকে হ্যান্ডেল করতে পারতাম কি, এই জিনিসটা আসলে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো প্রমাণটা মেইন বিষয়। প্রমাণ আসলে অনেকভাবে করা যায়। যেমন আমরা সবগুলোকে থিটায় কনভার্ট করছি, আমরা চাইলে কি সাইন থিটাকে আমরা কি এল এ কনভার্ট করতে পারতাম, আর কেউ আমরা এল এ নিয়ে আসতে পারতাম, তাই না? আমাদের ডিএল ছিল, আমরা সামহাও এখানে থিটাকে এল এর থ্রুতে রিপ্লেস করতে পারি, এল এবং এ তো কনস্ট্যান্ট, আমরা থিটাকেও কি এল এবং এ এর সাহায্যে প্রকাশ করতে পারি, আর কেউ কিন্তু এল এবং এ এর সাহায্যে প্রকাশ করতে পারি। ওইভাবেও আসলে ইন্টিগ্রেশনটা করা যায়, হয়তো একটু জটিল হতো। ইন্টিগ্রেশন অনেকভাবেই করা যায়, বাট আমাদের দেখতে খেয়াল রাখতে হবে যে স্ট্র্যাটেজিটা কি। আমার যদি ইন্টিগ্রেশন এইটা না হয় অন্য কিছু হয়, সসীম দৈর্ঘ্য যদি, তখন কি আমি এটা করতে পারবো? এই জিনিসটা খুব চিন্তা করে রাখতে হবে। অ্যাকচুয়ালি আসে এটাই ঘুরার কাছে যেহেতু দেয়, তখন আমি কি করবো এই জিনিসটা জাস্ট মাথায় একটা প্ল্যান করে রাখতে হবে। যাই হোক, থিওরিটা দেখলাম, বাট অ্যাকচুয়ালি ম্যাথ আসলে এখান থেকে সূত্র বসে ম্যাথ করবো। এই একটা আস্তে আস্তে দেখবো। ডেফিনেটলি আমাদের যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে, তো অবশ্যই আমাদের ডিরেকশন নিয়ে মেইন ঝামেলা হয়। ডিরেকশনটা মাথায় থাকে না। ডিরেকশন কিন্তু তারের দুই পাশে দুই রকম। তারের এই পাশে ডিরেকশন একদিকে, এই পাশে ডিরেকশন একদিকে, এই পাশে ডিরেকশন আবার আরেক দিকে। ডিরেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এইখানে যদি আমরা একটা চার্জ দেখি বা এখানে যদি আমার আরেকটা তার থাকতো, এই তারটার উপরেও কিন্তু এই তারটা কি, ধরো এখানে এট এ টাইম দুইটা তার আছে, একটু ডিসকাস করতেছি। এখানে এট এ টাইম দুইটা তার আছে, তাহলে দেখেন সেকেন্ড তারটার অবস্থা দেখো, সে হচ্ছে প্রথম তারটার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসে আছে। তাহলে কি প্রথম তারটার ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ড তারটাকে একটা বল প্রয়োগ করবে, আবার সেকেন্ড যে তারটা সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এই পাশে। তাহলে প্রথম তারটা আবার সেকেন্ড তারের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। এখানে একটা ডিরেকশন নিয়ে অনেক বড় একটা বিষয়। আমার আম্মা একটু ফোন করছেন, ফোনটা একটু ঘুরে আমার ফোন তো আর কাটা যায় না। একটু আগে ফোন করছে এক ফ্রেন্ড, এটা তো কেটে দিই।
আসলে প্রমাণটাও একটু দেখে রাখবো, আর প্রবলেমটা আমরা সলভ করি, সেটাও আমরা করবো। এবং এই যে দিয়ে সামনে আসলে আর অনেক কিছু লাগবে। এই যে একটা চৌম্বক ক্ষেত্রে, সরি, একটা পরিবাহী তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ভ্যালুটা আমরা আরো অনেক জায়গায় ইউজ করবো। এটা ব্যবহার করে আমরা আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে বায়ট-সাভার্টের সূত্রের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, যেখানে আমাদের তারটা যদি ইনফিনিট লেন্থের হয় তখন সে তার চারপাশে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সার্টেন ডিস্টেন্সে। সো এরকমও হতে পারে যে আমরা অসীম দৈর্ঘ্যের তার না নিয়ে আমরা কি করলাম, একটা তারকে এরকম পেঁচালাম। সো এবার পেঁচানোর পরে আমরা সেন্টারে চুম্বক ক্ষেত্রটা বের করতে চাই। ডেফিনেটলি একটা তারকে পেঁচানোর ফলে এখানে আরো কমপ্লেক্স লেভেলের যে ম্যাগনেটিক ফিল্ড ওটা আরো কমপ্লেক্স হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি অন্য কোনো জায়গায় না, জাস্ট এটা সেন্টারে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা বের করতে চাই। সো এটা আসলে আমরা এই বায়ট-সাভার্টের সূত্রের একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে বের করতে পারি। আমি জাস্ট বায়ট-সাভার্টের সূত্রটাকে আমরা ইন্টিগ্রেট করে এটা বের করতে পারি। আমাদের বায়ট-সাভার্টের সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা বায়ট-সাভার্টের সূত্রে, সেটা হচ্ছে বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করা। সেটা আমরা বের করি। সেকেন্ড পার্ট হচ্ছে বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, সো এবার হচ্ছে আমাদের তারটা হচ্ছে এরকম। অর্থাৎ আমরা ধরে নিতেছি যে এখানে জাস্ট এই হচ্ছে একটা পয়েন্ট, একটা কুণ্ডলী আছে। তো এখানে যদি আমরা যে ইয়াটিয়া করে স্প্রিং এর মতো সলিনয়েডাল কোনো কিছু বানাই, যেখানে যে মাল্টিপল প্যাচ থাকে, ওটা আসলে পসিবল। এটা আমরা পরে দেখতেছি। আপাতত আমরা ধরে নিচ্ছি যে একটা তারকে, ধরো 1 মিটার দৈর্ঘ্যের একটা সসীম দৈর্ঘ্যের তারকে, এবার আর অসীম দৈর্ঘ্য নেই, এবার একটা সসীম দৈর্ঘ্যের তারকে এরকম বৃত্তাকার কুণ্ডলী পাঠাইছে, জাস্ট একটা সার্কেল বানাইছে। এবার এই সার্কেলের সেন্টারে আমরা চুম্বক ক্ষেত্রটা বের করতে চাই। এখানে চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে চাই, কত টেসলা। সো সেটা আমরা এখন একটু দেখি। তো আগে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিতে হবে। যে কোনো জায়গায় আমরা ক্ষুদ্র দৈর্ঘ্যটা নিতে পারি। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। আমাদের ব্যাসার্ধ, তাহলে আমরা ক্ষুদ্র দৈর্ঘ্যটা কোথায় নেই, এই হচ্ছে আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য। ক্ষুদ্র দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল, এই যে ডিএল। তো আমরা ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহিত হচ্ছে যে কোনো ডিরেকশন, দুইটা ডিরেকশন আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো ভাবে হতে পারে। আমরা ধরে নিচ্ছি এইভাবে প্রবাহিত হচ্ছে, ক্লকওয়াইজ প্রবাহিত হচ্ছে। তাহলে ডিএল এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ বা আমাদের যে অ্যাঙ্গেলটা, যে বায়ট-সাভার্টের সূত্রটা করছি, এই হচ্ছে আমাদের ক্ষুদ্র দৈর্ঘ্য। আমরা বের করতে চাই তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এইখানে। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের দরুন চৌম্বক ক্ষেত্রের মান কি ছিল, বিবি সমানুপাতিক ছিল হচ্ছে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। আর কি, আর হচ্ছে ডিএল থেকে ওই জায়গাটার দূরত্ব, মানে এই বৃত্তের ব্যাসার্ধ। ডিএল তো ডিএল, এই যে ডিএল। থিটা কি ছিল, থিটা ছিল এই ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। এটা লেন্থ এবং এটার লেন্থ যেই দিকে তড়িৎটা প্রবাহিত হচ্ছে ওই দিকের সাথে আর এই আরটা কি পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে। সো এইখানে দিকটা হচ্ছে তাইলে এই যে এটা,
এই হচ্ছে স্পর্শক। স্পর্শকটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক ডিএল এর মধ্যে দিয়ে। তো তুমি যেখানেই যাও স্পর্শক বরাবর আমরা ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহিত হচ্ছে। অ্যাঙ্গেল যেটা এই যে সাইন থিটা, ওই থিটাটা হচ্ছে 90 ডিগ্রি হবে। আশা করি কারো কোনো কনফিউশন নেই। এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তুমি যেখানেই যাও প্রত্যেকটা পয়েন্টে, এইখানে যদি তুমি ডিএলটা নিতা তাহলে এই হতো আর, এই হইতো আমাদের তড়িৎ প্রবাহের দিক। সেখানেও এটা 90 ডিগ্রি। ঠিক আছে? সো এখন তাহলে আমরা যেটা করতে পারি, কি পাচ্ছিলাম, ডিবি হচ্ছে μ0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। সো আমরা সাইন থিটাটা বাদ দিয়ে দিতে পারি, কারণ সাইন থিটার ভ্যালু এখানে, থিটার ভ্যালু 90 ডিগ্রি যেহেতু। সো আমাদের সাইন থিটার ভ্যালু হচ্ছে 1, এবং এখানে লাকিলি দেখো আমাদের আর যেটা, এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। যেখানেই তুমি যাও ডিএল যেটাই নাও, ডিএল এর উপরে এবার আরটা ডিপেন্ড করতেছে না, কিন্তু এবার কনস্ট্যান্ট হয়ে গেছে। সো আরও কনস্ট্যান্ট, থিটাটাও এখান থেকে বিদায় হয়ে গেছে, লাইফটা অনেক ইজি হয়ে গেছে। টোটাল বি যেটা কি হবে, ইন্টিগ্রেশন অফ μ0/4 আইডিয়াল সাইন থিটাটা লিখলাম না, আচ্ছা লিখি সাইন 90 ডিগ্রি, লিখি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার বলো লিমিটটা কি হবে, এবার জন বলো তো লিমিটটা কি হবে। যেহেতু ডিএল আছে, সো এল এর লিমিট 0 থেকে 2 পাই আর 0 থেকে 2 পাই আর, যে কোনো একটা জায়গা থেকে শুরু করব, পুরো 2 পাই আর পরিধিটা ঘুরবে। 0 থেকে 2 পাই আর হচ্ছে আমাদের লিমিট। আমরা এখানে কাল লিমিট নেই, এখানে যাকে ক্ষুদ্র ভাগে ভাগ করছি কাল লিমিট এল আছে, সো এল এর লিমিট। সো এখানে আমাদের আর কনস্ট্যান্ট, বুঝতে পারতেছেন আর কনস্ট্যান্ট, আমাদের এখানে সুন্দর মতো থিটাটাও চলে গেছে, বাকি থাকে শুধু এলটা। আমরা কনস্ট্যান্ট গুলোকে বাইরে পাঠিয়ে দেই, মিউ নট আই 4 পাই স্কয়ার। তো ইন্টিগ্রেশন অফ ডিএল 0 থেকে 2 পাই আর, ইজি ইন্টিগ্রেশন করলে জাস্ট হচ্ছে আমাদের 2 পাই আর গুণ মিউ নট আই 4 পাই আর স্কয়ার গুণ হচ্ছে 2 পাই আর। তাহলে সুতরাং আমাদের বি কি আসে, বি এস হচ্ছে 8টা কাটা চলে যায়, মিউ নট আই ডিভাইডেড বাই 4 2, এই হচ্ছে আমাদের একটা মাত্র যদি এরকম পাক থাকে, ওইটার ধরুন সেন্টারে যেই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটার ভ্যালু। তো বুঝতেই পারতেছো, যদি তুমি অনেকগুলো পাক ব্যবহার করো তাহলে প্রত্যেকটা পাক আসলে কন্ট্রিবিউট করবে ইকুয়ালি। এই একটা পাক সে হচ্ছে মিউ নট আই বাই 2 আর, আরেকটা পাক মিউ নট আই বাই 2 আর, আরেকটা পাক মিউ নট আই বাই 2 আর। সো জাস্ট এন দিয়ে গুণ করে দিতে হবে যদি পাকের সংখ্যা। এখানে কি পাকগুলোর মধ্যবর্তী দূরত্ব শূন্য ধরে নিচ্ছি? পাকগুলার মানে আমরা যেটা হয় যে এই যে ধরো সলিনয়েডাল কোনো কিছু যখন বানানো হয়, তো ওইটাতে আসলে যেটা হয় যে তারগুলাকে এরকম পেঁচানো হয়, তারগুলাকে এরকম একটা ধরো একটা আয়রন কোট বা ওইরকম কোনো কিছু, আয়রনের কিছু ওইটার সাথে তারগুলাকে এরকম পেঁচানো। তো তোমার ওই যে ডিস্টেন্সটা বা এটা কত দৈর্ঘ্য জিরো পেঁচাইতেছো, ওইটা অ্যাকচুয়ালি এখানে আমরা নেগলেক্টই করতে পারি। ডেফিনেটলি ওটা একটা ইফেক্ট আছে। তারটা পেঁচাই যদি এরকম অবস্থাতে হয়ে যায় যে অনেক বড় একটা কুণ্ডলী হয়ে গেছে লম্বা, তো তুমি এইখানে চুম্বক ক্ষেত্র বের করলে, এটা কিন্তু সেন্টার আমি বুঝতে পারতেছি না,
এইখানে সেন্টারের যে বের করো, এখানে বের করো একদম উপরে, তাইলে কিন্তু তুমি চৌম্বক ক্ষেত্রে একরকম পাবা। মাঝে বের করলে চৌম্বক ক্ষেত্রে আরেক রকম পাবা, এইখানে বের করলে আরেক রকম পাবা। আমরা ওই জিনিসটা আসলে কনসিডার করবো না, ওই জিনিসটা সিম্পল রাখার চেষ্টা করি। জাস্ট এটা খুবই অল্প কিছু পাক থাকবে, ধরো এনের ভ্যালু 10 বা 12 বা 20, যাতে করে এই যে ইয়াটা মানে পাকের যে উচ্চতা পুরা সলিনয়েডের বা হচ্ছে পুরা কুণ্ডলিটা ওইটা খুব একটা বেশি হবে, তো যাতে করে আমাদের ওই উচ্চতাটা যাতে কোনো ইফেক্ট না পায়। তো পাকের সংখ্যা যদি এন হয়, জাস্ট আমরা যাতে করে এটার সাথে এন গুণ করে দিতে পারি, জিনিসটা যাতে সিম্পল থাকে। বুঝতে পারতো তো, ম্যাগনেটিজম রিলেটেড যে কোনো কিছুই আসলে ঝামেলা, তো সিম্পল রাখতে হবে জিনিসটা। ইনফ্যাক্ট তুমি যদি তোমাকে যদি বলা হয় আগে এখানে একটা পাক আছে বা হচ্ছে এরকম একটা বৃত্তাকার তার আছে, তুমি এইখানে চুম্বক ক্ষেত্র বের করতে চাও, সেটা তুমি পারবা না, কেমনে সম্ভব? ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে আসলে যে ইন্টিগ্রেশন করে করে জীবন রাখতে হবে, এটা আসলে পসিবল। এই জন্য আমরা যেটা করি একদম সিম্পলেস্ট ওয়েতে 8টা কনস্ট্যান্ট থাকে, থিটাটাও কনস্ট্যান্ট থাকে, রিল্যাক্স একটা মাত্র ভেরিয়েবল। এই ধরনের সিম্পল কেস গুলোতে কি হয়, ওইটি আমরা টেস্ট করি। পাকের সংখ্যা যদি n হয়, তাহলে b হচ্ছে ইউনি ডিভাইডেড বাই, এরকম ভাবে মনে রাখি, ইউনি ডিভাইডেড বাই 2 আসছে। তো আমার কাজ ছিল আসলে জাস্ট এইগুলোই, তোমাদের বয়সে যে সূত্রগুলো মুখস্থ করা বেশি, সূত্রগুলো মুখস্থ করে ম্যাথ করা। এরপরে যখন সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম রিভিশন দিতাম, অ্যাডমিশনের সময় প্রিপারেশন হচ্ছে, তখন আসলে সূত্রগুলোতে যখন ইন্টিগ্রেশনটা আমি শিখে ফেলছি ভালো মতো, তখন আসলে ডিরাইভেশন দেখতাম। আমি জাস্ট আমার অ্যাকচুয়ালি একদম বুয়েট পর্যন্ত যে জার্নি, এখানে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে আমি অ্যাডমিশন সিজনে জাস্ট একটু হেল্প পাইছি। পাশে হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাই আমাদের ক্লাসমেটে তখন যেটা দিয়েছে এমবিসির যে 100 জনকে নিয়ে, টপ 100 জনকে নিয়ে একটা ব্যাচ করা হয়েছে, স্পেশাল ব্যাচ। ওইখানে আসলে মোটামুটি ভালো কিছু জিনিস শিখছি। ফিজিক্সে জিরো হেল্প, ফিজিক্সে হেল্প পাইছে অ্যাকচুয়ালি, বাট ওই লেভেলের অ্যাডভান্স জিনিস আসলে শিখি। স্যাররা যেটা করতো, স্যাররা ভালো করাইতো অনেক, স্যাররা হচ্ছে থিওরিটা ভালো মতো বুঝাইতো, বাট ম্যাথ যে ধরো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়, এটা আসলে আমরা আসলে পার্সোনালি আমি আসলে শিখিনি। আসলে আমি জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে অতটুকুই আমার আইডিয়া ছিল। ম্যাথ জেনারেল হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথ, বই সহ মুখস্থ করে ফেলবো। কথা হচ্ছে বইয়ের মধ্যে থেকে যদি কিছু আসে তাইলে আমার ভুল হবে না, বইয়ের বাইরে থেকে যদি কিছু আসে ওটা আমি অ্যান্সার করবো। আমার আসলে ফিলোসফি ছিল এটা। কেমিস্ট্রি থ্রু আউট দি হোল টাইম আসলে যদি ওই উদ্ভাসের ভাইয়ের হেল্পটা বাদ দিই, ওটা কাইন্ড অফ আমার ফুল জার্নিতে 2% কন্ট্রিবিউট করছে, বাকি 98% আমার পুরোটাই আমার নিজেরই ফোর্ট। জৈব যৌগ এটা তো মুখস্থ, জৈব যৌগ সমস্যা না, সমস্যা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এই ইয়াটা পড়া, কি বলে দ্রাব্যতার গুণফল, সময় ইফেক্ট। তারপরে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, মাই গুডনেস, আমি ওটা চ্যাপ্টার 4টা হচ্ছে সবচাইতে কঠিন চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3, এই 3টা চ্যাপ্টার শেখা যে কতটা চ্যালেঞ্জিং ছিল, তো ওইগুলো আসলে পুরাটাই নিজে একা একা পড়া লাগছে। তো নিজে একা একা পড়লে স্ট্র্যাটেজিটা একরকম, আর এখন ধরো কি তোমাদের ধরো আমি বুঝাই দিচ্ছি, সেই জিনিসগুলো তো আসলে কাইন্ড অফ তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। যদি নিজে নিজে তোমার চিন্তা করে বোঝা লাগতো লাইন বাই লাইন করে, তাহলে দেখি তোমার কাছে আর অনেক বেশি কঠিন হয়। ফার্স্ট টাইম আমরা যখন তখন যেটা করতাম সেগুলো মুখস্থ করে জাস্ট ম্যাথ। আমার কুইজ আছে নেক্সট উইকে, কুইজে আমার 100 পাইতে হবে, এটা হচ্ছে টার্গেট। সো ম্যাথ সলভ করা জাস্ট ইকুয়াল টু ইউনি ডিভাইডেড বাই 2 আসে। এখন তো ডেফিনেটলি পড়াশোনার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে 7-8 বছর পরে এসে, এখন অনলাইনে অনেক রিসোর্স আছে। আমাদের সময় তো ফোন তো আমরা ইউজ করতাম, সো দেখা যেত যে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এই জিনিস আসলে অনলাইনে বা ইউটিউব দেখা শেখা, কোনো আইডিয়াই ছিল না। ইউটিউবে যে পড়াশোনা রিলেটেড ভিডিও পাওয়া যায়, আমাদের সময় তো পাওয়া যেত, এই জিনিস আমি জানতাম। আমার কাছে মনে হচ্ছে ইউটিউব শুধু নাটক দেখার জন্য, আর হচ্ছে ফানি ভিডিও দেয় না, ওইগুলো দেখার জন্য। ইউটিউব যে পড়াশোনার একটা প্ল্যাটফর্ম, এটা আমার জানাই ছিল না। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম। বি হচ্ছে ইউনি ডিভাইডেড বাই 2, আর বলো আপনি তো স্পেশাল দিকে কি বলছিলেন, হাজার হিসাবে ওটাই ফলো করতেন তাই না?
জৈব রসায়ন পুরোটাই হাজারি স্যারের বই। এখন ভাই বইটা তো মানে আপনি কি পুরানো এডিশনের বই পড়ছেন নাকি মানে নতুন বইটা কেমন যেন দিচ্ছিল যে আমরা যেমন টপিক ধরে বই না কি তারপর ইথেন কি বলেছেন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তারপর কিটোন তারপর অ্যালডিহাইড এগুলো টপিক ধরে এর বিক্রিয়ার প্রস্তুতি কিন্তু সারের বইতে মানে বিষয়টা কেমন যেন দিচ্ছিল এক এক জায়গায় এক একটা এবং ওইটা কি প্রবলেম হতো না? এইটা শুরুর দিকে ধরতে একটু সমস্যা হতো। শুরুর দিকে যখন আমি একটা জিনিস ধরো করতেছি, ধরো আমি হচ্ছে ধরো যে জৈব বিক্রিয়ার কৌশল তোমার হচ্ছে কি বলে সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, এই যে জৈব বিক্রিয়ার কৌশলগুলা এইখানে তো কাইন্ড অফ কি ধরো এটা হচ্ছে কাইন্ড অফ একটা মানে একদম র থিওরি বেসড একটা জিনিস। তো যখন হচ্ছে আমি এবার এই টপিকটা পড়তেছি, যখন জৈব বিক্রিয়ার কৌশল এই টপিকটা পড়তেছি, এটা যে কখন শুরু হইলো কখন শেষ হয়ে গেল এই জিনিসটা আমি ধরতে পারতাম। এই টপিকটা যে জৈব বিক্রিয়ার কৌশল এটা যে একদম আমাদের যেই অ্যালকেনের আগ পর্যন্ত এটি আমি বুঝতাম না। আমি পড়তেছি তো পড়তেছি, জিনিসটা শুরু আছে কোথায় শেষ কি হচ্ছে কিছু যেন মাথায় ঢুকতো না। তো প্রথম দিকে এটা অনেক বেশি প্রবলেম হতো, বাট কয়েকবার পড়ার পরে ধরো অনেকবার রিভিশনের পরে যখন পুরো ম্যাপটা তোমার কাছে চলে আসবে, তুমি এখন টপিকটা ঠিক কতটুকু এই জিনিসটা যখন তুমি শিখে ফেলবা তখন আসলে এই জিনিসগুলো তোমার কাছে ইজি হবে এবং তুমি যখন একটার সাথে আরেকটাকে রিলেট করতে পারবা। তুমি ধরো এই জৈব বিক্রিয়ার কৌশল এখানে তো তোমার হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ওর অনেক কিছু আছে, বা এইখানে তো অ্যালকাইল হ্যালাইডের অনেক কিছু আছে। তো তুমি ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন এই জৈব বিক্রিয়ার কৌশল এই জিনিসটার রিলেশনশিপ যেটা এটা যখন তুমি বুঝে ফেলবা তখনই তোমার কাছে জিনিসটা ইজি হবে। এর আগ পর্যন্ত না। জৈব যৌগ কিন্তু কোনো টপিক বেসড কিছু না, এটা ফুল একটা প্যাকেজের মতো। তো ইদার তুমি ফুল চ্যাপ্টারটা ভালো মতো পারো, আর নাইলে তুমি পারোই না। যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টপিক পারো কিন্তু একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড এই জিনিসটা তুমি জানো না, তাহলে কিন্তু তুমি কোশ্চেন সলভ করতে পারবে না। বোর্ডের কোশ্চেন তো পারবাই না, অ্যাডমিশনে তো কি করে অ্যাডমিশন হচ্ছে একটা থেকে আরেকটা বানাইতে দেয়, ওরা তো আরো পারবা না। তোমার হচ্ছে যে জিনিসগুলো প্রথমে স্প্লিটে করে পড়া লাগে, এরপরে হচ্ছে একটার সাথে আরেকটাকে রিলেট করা শেখা লাগে। সমানতার সাথে আমার বাকি যে জিনিসগুলো আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড ওরা কিভাবে রিলেটেড এই জিনিসটা আসলে আস্তে আস্তে শিখতে হবে। এখন তোমার মনে হতে পারে যে আমাদের নতুন সিলেবাসের বইতে তো সবকিছু একটু অবসালো, বা তুমি যে বই পড়ে থাকো না কেন স্যারের বই হোক হচ্ছে কবির স্যারের বই হোক হাজারি স্যারের বই হোক যেই বই পড়ো সবাই একই রকম। চ্যাপ্টার যেহেতু বড় ঝামেলা একটু হবে। তোমার মনে হতে পারে যে পুরান সিলেবাসের বই মনে হয় হেল্পফুল হবে, বাট পুরান সিলেবাসের বই আসলে ধরাই যাবে না। এটা হচ্ছে একটা সতর্ক বাণী। পুরান সিলেবাসের বই ধরছো মানে তো তোমার রেজাল্ট খারাপ হবে। পুরান সিলেবাসের বই অ্যাকচুয়ালি ওটা আসলে দেখার জিনিস, পড়ার জিনিস। তুমি তোমার সিলেবাস শেষ করে ফেলছো, এরপরে চাইলে শুয়ে আর পৃষ্ঠাগুলো উল্টানো, ওই জন্য হচ্ছে পুরান সিলেবাসের বই। তুমি যদি পুরান সিলেবাসের বইটাকেই রেফারেন্স হিসেবে ধরে আগাইতে চাও তাহলে আসলে হবে না। তো কঠিন লাগবে যে কোনো চ্যাপ্টারে, এটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি, যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিকে প্রথম অনেক কঠিন লাগবে। যখন একটা টপিকের সাথে আরেকটা কিভাবে রিলেটেড এই জিনিসটা যখন আমরা শিখে ফেলি এটার জন্য টাইম লাগে অনেক। তো একবার শিখে ফেললে এরপর আসলে জিনিসটা ইজি লাগবে। আমাদের যেমন টেস্ট পরীক্ষাতে ইনফ্যাক্ট টার্গেট ছিল পাস করা, তোমাদের যেমন একটু ইয়ে করি কি বলে একটু ইন্সপায়ার করি যে র্যাঙ্ক ভালো রাখতে হবে, এই করতে হবে সে করতে হবে। আমি তো যখন ছিলাম আমার টার্গেট ছিল জাস্ট পাস করা। তো টেস্ট পরীক্ষায় কোনো রকম পাস করে এরপরে টেস্টের পরে যে 4 মাস আমার টার্গেট ছিল ওইটারে ভালো মতো ইউটিলাইজ করে, যাতে করে আমি জিনিসগুলো ভালো মতো মাইন্ডের মধ্যে ঢুকে করতে। এসব কথা বলবেন না ভাই, আপনারা কি করবে স্যার বলুন। আমাদের তো অ্যাকচুয়ালি কুইজের থ্রুতে আমাদের আসলে একটা ইমপ্রুভ হয়ে গেছে, পড়াশোনার জিনিসপত্র আমাদের মাইন্ডে অলরেডি ঢুকে গেছে। আমরা টেস্ট পরীক্ষার পরে জাস্ট একটু রিভাইজ করার ফলে ওটা আসলে পুরো ম্যাপটা মাইন্ডের মধ্যে চলে আসছে। আমাদেরও হবে সমস্যা।
কিছু বলতেছি আচ্ছা ঠিক আছে, হয়তো আমি আগে তাহলে আমি বলেছিলাম দুজনে বোধহয় মাইক অন করা। ভাই আমার কতক্ষণ আপনার কতক্ষণ সময় লাগবে? আমার তো হচ্ছে ভালোই টাইম লাগবে। কেন, তোমার কি কোনো কাজ আছে? ভাই আমার মানে টিচার আসছে। ও আচ্ছা, তো তোমার কি আর অন্য কোথাও কমিটমেন্ট ছিল? ভাই স্যার বলছিল 5:30টার পরে আমি স্যারের কাজে দিয়ে গেছি। ও আচ্ছা, আটটা তাইলে বিশটা তো আমি জান তাইলে এক কাজ করতে পারবো। আমি তো, আমার প্ল্যান ছিল আমার তেমন 11টার আগে তেমন কাজ নেই, তো আমি কি বসে বসে তোমাদের সাথে পড়াই এই আর কি। তো তুমি চাইলে নিতে পারো, রেকর্ডিংটা থাকবে। আমি যে আদির জন্য রেকর্ড করে রাখতেছি, ও বোধহয় বাসায় গিয়ে প্রসেস হয়ে গেছে, রেকর্ডিংটা দেখতে পারে। হ্যাঁ, আরে ভাই প্রবলেম নেই, ঠিক আছে ধন্যবাদ। আসলে একটু সমস্যা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ সূত্রের দুইটা অ্যাপ্লিকেশন। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিকটা কি? ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, এখন তো আমরা জানি যে আমাদের একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, সেখানে যদি আমরা একটা চার্জকে নিক্ষেপ করি তখন ওই চার্জটা একটা বল অনুভব করে। তুমি যদি একটা পরিবাহীকে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, কি হবে বলতো? কে একজন বলতো? একটা পরিবাহী একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রে তুমি রাখছো, কি হতে পারে? পরিবাহীকে যদি জাস্ট রেখে দিই তাহলে তো কিছু হওয়ার কথা না। কি করতে হবে? কি করলে কিছু হবে? মানে ধরেন আমরা যেরকম দেখছিলাম যে বিন্দু চার্জ বসে যদি আমরা তাকে গতিশীল করি তখন একটা বল অনুভব করে, স্থির থাকলে কোনো বল অনুভব করে না। কারণ পরিবাহের ক্ষেত্রে তো কথা আলাদা, তো ওই দিক দিয়ে বিবেচনা করলে তো এই যে ধরো এখানে একটা সুইচ আছে, সুইচ হচ্ছে আমরা কিভাবে আঁকি, এই যে ধরো এই হচ্ছে তোমার একটা সুইচ আছে, তুমি কি করলা, এখানে একটা সুন্দর মতো তার লাগাইছে, তারের একটা রোড আছে, তারটা এভাবে বাঁকা করে এটা ইচ্ছা করে দিছে, তারটা ধরো এরকম বাঁকা তার এইভাবে ঝুলাই রাখছে। এখানে একটা চুম্বক আছে, চুম্বক আছে মানে কি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো সুইচটা অফ করা কিছুই হবে না এখন আপাতত। সুইচটা তুমি যখনই অন করবা তখন কি হবে, এই এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ মানে কি? চার্জের প্রবাহ। এখান দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে। যখনই চার্জ গতিশীল তখন এই চার্জ, আমরা এখন কি দেখছি একটু আগে, যে একটা তড়িৎবাহী তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। অলরেডি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তার সাথে আমাদের যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড আছে তার একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশনের ফলে যেটা হবে, এই তারটা এখান থেকে একটা লাফ দিবে। তুমি যখনই সুইচটা চাপ দিবা তখনই তারটা হচ্ছে ছিটকে যাবে আর কি, মানে কাইন্ড অফ একটা ভাইব্রেশন হবে, একটা লাফ দিয়ে উঠবে, যেটি অ্যাকচুয়ালি হবে। সো এখন আমরা এই জিনিসটাই বের করতে চাই যে আমাদের তো একটা মাত্র চার্জ যদি তুমি নিক্ষেপ করো তড়িৎ ক্ষেত্রে তুমি একটা মাত্র চার্জ নিক্ষেপ করছো, ওই ক্ষেত্রে সে বল অনুভব করে, সেই ক্ষেত্রে সে বল অনুভব করে কিউভিডি সাইন থিটা। এখন তোমার এখানে যেটা হচ্ছে, অনেকগুলো চার্জ এখানে গতিশীল। তড়িৎবাহী তারকে যখন তুমি চৌম্বক ক্ষেত্রে রাখছো, শুধু একটা তারকে, একটা জাস্ট পরিবাহী তার, সেটাকে রেখে দিচ্ছে, কিছুই হবে না। কিন্তু আমি যখন বলতেছি একটা তড়িৎবাহী তারকে রাখছি, তার মানে কি সে তড়িৎ বহন করতেছে। একটা তড়িৎবাহী তারকে যখন তুমি চৌম্বক ক্ষেত্রে রাখছো তখন কি হবে, অনেকগুলা গতিশীল চার্জ তোমার কাছে আছে। সো
প্রত্যেকটা চার্জ হচ্ছে এত পরিমাণ, প্রত্যেকটা ইলেকট্রন, তড়িৎ প্রবাহ যেহেতু ইলেকট্রনের প্রবাহ, তো এখানে প্রত্যেকটা ইলেকট্রন এত পরিমাণ ফোর্স অনুভব করবে। পুরো তারের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকা পসিবল সবাই এত পরিমাণ ফোর্স অনুভব করতেছে। তো এটাকে কি করতে হবে, টোটাল ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। টোটাল ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পুরো তারের উপরে যে ফোর্সটা আছে সেটার উপর অ্যাকচুয়ালি ওই কাজটাই করতে চাই চুম্বক ক্ষেত্র। এখানে থিটা কি হবে? থিটা কি হবে একটু পরে বলতে। থিটাটা আসলে ডেফিনেটলি সিম্পলিফাইড হয়েছে। সাইন জাস্ট হচ্ছে একটা ফুল ওভারভিউ তোমাকে দিচ্ছি, এরপরে আমরা জাস্ট অবশ্যই এটাকে চুম্বক ক্ষেত্র তড়িৎবাহী। আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এই পার্টটা শেষ করার ট্রাই করবো। এরপর হচ্ছে আমাদের চুম্বকত্বের একটা টপিক আছে, ওইটা পড়া লাগবে। সো চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর বল। ঠিক আছে, তো এখন আমরা আমাদের আইডিয়াল সিচুয়েশনে চলে আসছি। এটা হচ্ছে আমরা জাস্ট একটা বাহ্যিক চুম্বক ব্যবহার করছি, আমাদের চুম্বক ক্ষেত্রটা বুঝাইতে হবে। তো এমনিতে আমরা চুম্বক ক্ষেত্র কিভাবে তৈরি করতে পারি, আমাদের তো আর ওরকম ভালো কোনো ফ্যাসিলিটি নাই যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করব যাতে করে সব জায়গায় ইন্টেন্সিটি সমান। ওই ফ্যাসিলিটি তো আমাদের না, আমাদের আছে 40 টাকা দিয়ে কেনা চুম্বক, এই জন্য আমরা এটাই ব্যবহার করছি। আমরা এখন যেটা করবো এই জিনিসটা মুছে ফেলি, না মুছি, এটা দেখলে হয়তো কিছু টপিক আবার মাথায় আসে। এইটাকে আমরা যেটা করবো, আমাদের আইডিয়াল একটা সিচুয়েশন আমরা এখন চিন্তা করবো। আইডিয়াল সিচুয়েশনটা হচ্ছে, ধরো আমাদের চুম্বক ক্ষেত্র তড়িৎবাহী তার যেটা, ওইটা হচ্ছে এইরকম আছে। তড়িৎবাহী তারটা হচ্ছে এরকম আছে। এই হচ্ছে তড়িৎবাহী তার, জাস্ট এতটুকু। এই তারটা জাস্ট রাখছে। এখন ডেফিনেটলি কি এখানে সার্কিট আছে, ওই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আমরা জাস্ট এই তারটুকুর উপরে কি পরিমাণ ফোর্স তৈরি হবে। ডেফিনেটলি এই জায়গায় ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এটা এই ডিরেকশন হতে পারে বা এই ডিরেকশন হতে পারে, এই ডিরেকশন হতে পারে। সেম একই জিনিস হবে, ফোর্সটা সেম হবে, জাস্ট ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের স্ক্রিনের তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে। আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো দেখো থেকে জিজ্ঞেস করছিলাম যে থিটাটার কি হবে। বুঝতেই পারতেছি থিটাটা হচ্ছে এখন 90 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এই আইডিয়াল সিচুয়েশনটা চিন্তা করতেছি। তো যদি এরকম হয় যে কখনো দেখি চুম্বক ক্ষেত্রের সাথে তারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নাই, তখন কিন্তু এই থিটাটাকেও কনসিডার করতে হবে। তখন আমরা থিটাটা কনসিডার করবো। আমরা এই জিনিসগুলো এমন ভাবেই শিখবো যাতে করে এই আইডিয়াল সিচুয়েশন গুলো আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারি। আবার যদি নন আইডিয়াল সিচুয়েশন হয় ওইটা করার সাথে আমরা করা শিখতে পারি, করতে পারি অ্যাটলিস্ট। সবসময় তো আসলে সূত্র অ্যাপ্লাই করে করা আসলে ফিজিবল হবে না। আমাদের তড়িৎ প্রবাহ ডিরেকশন ধরো যে কোনো একদিক করতে পারো, সমস্যা নেই। ধরো এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহ বলতে এইভাবে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে। ঠিক আছে, এই হচ্ছে তড়িৎ প্রবাহ, এইদিকে ইলেকট্রন গুলো প্রবাহিত হচ্ছে। ভিতরে হচ্ছে আমাদের ইলেকট্রন আছে, এই যে ভিতরে ইলেকট্রন আছে, তারা হচ্ছে এই দিকে যাচ্ছে। ইলেকট্রন আছে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ইলেকট্রন ডান দিকে
তোমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচের দিকে, তাহলে ফোর্স কোন দিকে হবে দেখো তো, ইলেকট্রন ডান দিকে, ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, ফোর্স হলো উপরের দিকে। ফোর্স যেটা সেটা হবে এই দিকটা। আশা করি বুঝতে পারছো। যদি তুমি বুঝতে না পারো, তুমি যদি তোমাদের ডান হাত দিয়ে যেভাবে বের করা শিখেছি ওটা অ্যাপ্লাই করতে পারো। ইন্ডেক্স ফিঙ্গার চার্জের ভেজের দিকে, তারপরে আমাদের বাকি আঙ্গুলগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে, বুড়ো আঙ্গুলটা হচ্ছে এফ এর দিকে নির্দেশ করে। এই হচ্ছে আমাদের এফ। ভাইয়া এখানে তড়িৎ প্রবাহের দিক কি ইলেকট্রনের দিক ধরতেছে না ইলেকট্রনের বিপরীত দিক? না, আমরা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ তো অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে সবসময় ইলেকট্রনের প্রবাহের বিপরীতে হয়। মানে তড়িৎ প্রবাহ বলতে কনভেনশনালি পজিটিভ চার্জের প্রবাহকে ধরা, বাট অ্যাকচুয়ালি তো তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। তো আমরা আসলে ধরে নিচ্ছি যে ইলেকট্রনটাই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বল কে অনুভব করবে? ইলেকট্রন অনুভব করবে। তড়িৎ যদি এইভাবে প্রবাহিত হয় এই ডিরেকশনে, তড়িৎ যদি এই ডিরেকশনে প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রন কোন ডিরেকশনে প্রবাহিত হচ্ছে? এই ডিরেকশন। তো বলটা কে ফিল করবে? ইলেকট্রন ফিল করবে, কারণ পজিটিভ চার্জ কি, জেনারেলি পজিটিভ চার্জ হচ্ছে রিলেটিভলি মোশনে থাকে। মানে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, পজিটিভ চার্জকে মনে হয় যেন মুভ করতেছে, অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভ চার্জ মানে কি জাস্ট নিউক্লিয়াস সব ফুল একটা পরমাণু, সে কিন্তু জেনারেলি মুভ করে না, সে তার জায়গাতেই থাকে। ইলেকট্রন গুলো হচ্ছে এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যায়। তড়িৎ প্রবাহের কনভেনশনাল দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রনের মুভমেন্ট হয় অ্যাকচুয়ালি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। সো বলটা কে ফিল করবে? বলটা ফিল করবে ইলেকট্রন। আমরা ইলেকট্রনের উপরে ক্রিয়ারত বলই বের করবো। যেটা বললাম, একটা ইলেকট্রনের উপরে ক্রিয়ারত বল হচ্ছে আমাদের এফ সিঙ্গেল, একটা ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল হচ্ছে কিউ.ভি.বি সাইন থিটা। এখন এখানে সাইন থিটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা আইডিয়াল কেসটা নিয়ে দেখতেছি। সো কিউ.ভি.বি এটা হচ্ছে একটা ইলেকট্রনের উপরে ক্রিয়ারত বল কিউ.ভি.বি। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই পুরো তারের মধ্যে যদি এন সংখ্যক ইলেকট্রন থাকে, পুরো তারে এন সংখ্যক ইলেকট্রন থাকতে থাকে। জিনিসগুলো যেহেতু একটু থিওরি বেসড, সেগুলো প্রত্যেকটা বোরিং লাগে, বাট আলটিমেটলি আসলে পুরো চ্যাপ্টার পড়ার পড়তে অনেক বেশি এনজয়েবল হবে চ্যাপ্টারটা। এফ টোটাল একটা সিঙ্গেল ইলেকট্রনের উপরে সে এত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, সবগুলো ইলেকট্রন তো এই দিকেই যাচ্ছে, সবার ফোর্সের ডিরেকশন তো এইটাই। দেখো জাস্ট কি হবে, যোগ হয়ে যাবে পুরো তারটার উপরে, এই টোটাল ফোর্স হবে। জাস্ট আমরা এন দিয়ে গুণ করে দিই, দেখি কি হয়। কিউ.ভি.বি ইনটু হচ্ছে এন। সো এখন আমরা কি করতে পারি, আই ইকুয়াল টু না ভি, এই জিনিসটা তোমরা কি পড়ছো? এটা আমি তোমাদের পড়াই নাই, যে আমাদের চলতরিতে লাস্ট টপিক ছিল এটা, ইলেকট্রনের তারণ বেগ। আমি বলছিলাম যে এটা একটু দেখে নিই। কে কে দেখছো, কে কে দেখো নাই? দেখছি ভাই। আচ্ছা দেখো না, মাহিম না দেখো সমস্যা নেই। তীর্থ ভাইয়া দেখছিলাম। সো এই যে এটা আই ইকুয়াল টু না ভি, যেটা এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। কোন পরিবাহীর মধ্যে দিয়ে ধরো আই প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে, তো এই পরিবাহীটার কি একক আয়তনে একটা ইলেকট্রন সংখ্যা আছে, মানে পরিবাহীর টোটাল ইলেকট্রন সংখ্যাকে, এই যে এখানে এই পরিবাহীতে টোটাল যে ইলেকট্রন আছে সেটাকে যদি আমরা এই পরিবাহীর আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা একক আয়তনে ইলেকট্রন সংখ্যা পাবো। ওইটা হচ্ছে ছোট হাতের এন।
এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এখানে যে পরিবাহীর একটা প্রস্থচ্ছেদ আছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদ আমরা ধরে নিচ্ছি, সেটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এ ভি হচ্ছে ইলেকট্রনের তাড়ন বেগ, মানে ইলেকট্রন যেই বেগে মুভ করতেছে, যেই বেগে ইলেকট্রন মুভ করে ওইটা হচ্ছে ভি। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তুমি যদি একক আয়তনের ইলেকট্রন সংখ্যা তোমার কাছে থাকে কোনো পরিবাহীতে, তোমার কাছে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা থাকে, ইলেকট্রনের তাড়ন বেগ থাকে, ইলেকট্রনের চার্জ থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা তুমি বের করতে পারো। আমরা কি জানি, তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ। আই হচ্ছে কিউ বাই টি, আমরা জানি আই হচ্ছে কিউ বাই টি, কিউ হচ্ছে আইটি। সো এই আইটা অ্যাকচুয়ালি যে আমরা এই ফর্মুলাটা আসলে এখান থেকে এসেছে। তো যাই হোক, আই হচ্ছে নাভি, এন এ ভি ই বা এন এ ভি কিউ। সো এটা তুমি জাস্ট বইতে জাস্ট চলকের প্রথম দিকে ইলেকট্রনের তাড়ন বেগ নামে একটা টপিক আছে, এটা জাস্ট একটু পড়লেই বুঝতে পারবে, একদম ইজি টপিক, বাচ্চাদের টপিক। সো আমরা হচ্ছে সামহাও এই জিনিসটাকে এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করি। এই এনটা হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। দেখি কিউ ভিবি, এন হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। যেখানে তো বলছি পুরা তারে এন সংখ্যক ইলেকট্রন থাকে, মানে পুরা তার জুড়ে এন সংখ্যক ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা হচ্ছে এই যে বড় হাতের এন হচ্ছে পুরা তারের মোট ইলেকট্রন সংখ্যা, ছোট হাতের এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন। সো তোমার একক আয়তন ইলেকট্রন সংখ্যা যদি ছোট হাতের এন হয়, তাহলে এই বড় হাতের এন কে তুমি এন দ্বারা কিভাবে প্রকাশ করতে পারো? একক আয়তন ইলেকট্রন সংখ্যাকে টোটাল আয়তন দিয়ে যদি আমরা গুণ করে দিই, একক আয়তন ইলেকট্রন সংখ্যা ইনটু টোটাল আয়তন। টোটাল আয়তন হচ্ছে আবার এ এল। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে টোটাল আয়তন, এটা হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা। তাহলে এই দুটার গুণফল হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা। এই জিনিসটা বুঝি নাই এমন কি আছে? আশা করি বুঝতে পেরেছ। সো এবার এখান থেকে আমরা যেটা করতে পারি, নাভি, হ্যাঁ যে চলে আসছে, নাভি চলে আসছে। সো এন এ ভি কিউ, এটাই হচ্ছে নাভি। আসলে ই তো ইলেকট্রনের চার্জ, এখানে কিউ ইলেকট্রনের চার্জ, এইটাই হচ্ছে নাভি।